আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। আমাকে কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? সাউন্ডটা ক্লিয়ার আছে? জি ভাইয়া, ক্লিয়ার আছে। আপনাদের সবাইকে সিডিসিএস এর আমাদের নতুন ব্যাচে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আমাদের ইনঅগ্রেশন সেশন। আমরা মোটামুটি সিডিসিএস এর আমাদের যে নতুন ব্যাচ, আমরা যদিও জানুয়ারি থেকে শুরু করার কথা ছিল, বাট অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া একটু আগ থেকে শুরু করি, কারণ আহ, মানে মেইন কোর্সে যাওয়ার আগে আমরা বিভিন্ন স্টেপস গুলি নিয়ে আলোচনা করি। যারা যারা ট্রেডের বাইরে থাকেন তাদের জন্য ওই স্টেপস গুলি জানাটা খুব জরুরি হয়। সেই জন্য আমরা আসলে কোর্সটা ডিসেম্বরের মাঝামাঝি শুরু করেছি। সো যারা এই কোর্সে আমাদের সাথে অ্যালাইন থাকবেন, অথবা যারা এই কোর্সে আমাদের সাথে অ্যালাইন থাকবেন, তারা মোটামুটি আমরা যেভাবে যে কোর্স প্ল্যানটা যেভাবে দাঁড় করাবো সেভাবে যদি আপনারা আমাদের সাথে অ্যালাইন থাকতে পারেন, তাহলে হোপফুলি কোর্সটা আপনাদের জন্য খুব টাফ হবে না। প্রথমত, আমরা আসলে যারা জয়েন করেছি, সিডিসিএস টা কি জিনিস, সিডিসিএস টা কেন করতে হয়, সিডিসিএস এর টোটাল প্রসেস কি, এটা আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে কতখানি পজিটিভ ইফেক্ট ক্রিয়েট করে, সবকিছু নিয়ে আমরা আসলে আলোচনা করবো আজকে। এবং আমাদের মূল টোটাল কোর্স প্ল্যানটা কেমন হবে, টোটাল জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো। অর্থাৎ আজকের ক্লাসটা হয়তো আমরা মূল ধারার পড়ায় ইমপ্লিমেন্টেশনে যাব না, মূল ধারার পড়ায় অ্যাড হব না, কিন্তু আমরা যেটা চেষ্টা করব যে আজকে আসলে টোটাল কোর্সটায় আমাদের আসলে কোন কোন পার্ট থাকে, কোন কোন পার্টগুলি সাধারণত এখানে ইনভলভ থাকে, সেই জিনিসগুলি নিয়ে আমরা মোটামুটি আজকে আলোচনা করার চেষ্টা করব। সঙ্গত কারণেই আমি আপনাদের সাথে আপনাদের ওয়ান টু ওয়ান পরিচয় করার ব্যাপারটা অনেক ক্ষেত্রে পজিটিভ ভাইব ক্রিয়েট করে, আবার অনেক ক্ষেত্রে অনেকেই মনে করেন যে সবার ক্ষেত্রে সবাই অনেক ক্ষেত্রে। সুমাইয়া, আপনি একটু আহ, সম্ভবত কেউ একজন জয়েন করতে পারছেন, আপনি একটু কোঅপারেট করেন তো। তো আমরা আসলে চেষ্টা করব যে টোটাল কোর্সে আমরা আপনাদেরকে মানে সিডিসিএস রিলেটেড, ট্রেড রিলেটেড জায়গাটায় যতখানি নলেজ গেইন করা যায়, যতটুকু জায়গায় আপনারা এক্সেলেটর হতে পারেন, সবগুলি জিনিস নিয়ে আমরা মোটামুটি আলোচনা করবো। সো আপনারা যারা আমাদের সাথে থাকবেন, আমাদের তো লং টার্ম প্ল্যান। সো লং টার্ম প্ল্যানে আমরা আসলে আপনাদের সাথে কন্ট্রিবিউশন কি করব, সবগুলি জিনিস নিয়ে আমরা একটু স্টার্টিং করি। আমরা ব্যাংকিং প্রফেশনাল জার্নি থেকে আমরা আসলে এই কোর্সগুলি নিয়ে কাজ করি। ব্যাংকিং প্রমোশন, রিটার্ন এন্ড ভাইভা, যেটা আমাদের জানুয়ারি 2026 থেকে একটা নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। আর ভাইভা প্রমোশন রিলেটেড স্পেশাল ব্যাচ আমরা কন্ডাক্ট করি। সিডিসিএস তো আপনারা আছেন এখনকার কোর্সে, জেআইবিবি এবং এআইবিবি কোর্সও আমরা কন্ডাক্ট করি, ফুল কোর্স। এবং আমাদের সাথে প্রচুর পরিমাণ জেআইবিবি এবিবির স্টুডেন্ট কম্বিনেশন রয়েছে, অনেক 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 কম্বিনেশন রয়েছে। বিশেষ করে আমরা ডে ওয়ান থেকে, বিশেষ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন শুরু হওয়ার পর থেকে, ডে ওয়ান থেকে আমরা এই কোর্স নিয়ে কাজ করছি, এবং থাউজেন্ডস অফ পার্টিসিপেন্ট হ্যাভ পাসড ইন লাইন উইথ আওয়ার কোর্স। এবং আমাদের সাথে থেকে ম্যাক্সিমাম যারা আমাদের সাথে ছিলেন তারা সবাই মোটামুটি জিআইবিবি এবিবি কোর্স কমপ্লিট করেছেন, একটা দুইটা হয়তো গ্রাজুয়ালি যুক্ত হয়েছে এভাবে। সিরিসেস কোর্সটা কমপ্লিটলি আমি নিজেই হ্যান্ডেল করব। আপনারা হয়তো অনেকেই আমার পরিচয় জানেন। আমি ইউটিউবে যে ভিডিওটা দিয়েছি সেখানে অবশ্যই এই জিনিসগুলি নিয়ে আমি ডিটেইল আলোচনা করেছি। সে যেহেতু ভিডিওটা আমি আজকে আবার আপনাদের সাথে শেয়ার করেছি, সেজন্য আমি আসলে আর মানে আমার ডিটেইল ডিসক্রিপশন বা অন্য জায়গাগুলিতে খুব বেশি ফোকাস করব না, বিকজ একটা রেকর্ডিং স্টিল আপনাদের গ্রুপে দেওয়া আছে। ওই গ্রুপের ওই প্রেজেন্টেশনটা বা ওই রেকর্ডিংটা দেখলে আপনারা আসলে মোটামুটি কোর্সের আমাদের প্ল্যান কি সেটা সম্পর্কে জানতে পারবেন। আমি ব্যাংকার, আমি উম, হাবিব ব্যাংক লিমিটেডে আছি। আমি প্রফেশনালি সিডিসিএস সিএসডিজি ক্যাম্পস করেছি, সিএসএ
সিএস ডাবল এ করেছি, ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন অর্থাৎ জেআইবিবি ডিএবিবি কমপ্লিট করেছি। আহ তারপরে কম্পিউটার ইউজার্স এর উপর বেস করে মেক্সিকো থেকে আমার একটা সার্টিফিকেশন আছে ইসি কাউন্সিল থেকে। এলএলবি করেছি, বিআইবিএম থেকে আমি এমবিএম করেছি। প্রফেশনালি আমি ইকোনমিক্সে মাস গ্রাজুয়েট, এবং তার পরবর্তীতে আমি অবশ্য বিআইবিএম থেকে এমবিএম করেছি। এই হচ্ছে মোটামুটি আমার প্রোফাইল। ওভার 10 ইয়ার্স আমি ট্রেডে কাজ করছি, ডিফারেন্ট ডিফারেন্ট ইনস্টিটিউশনে ছিলাম। এবং আমি আমার কিন্তু বাই ডিফল্ট আমি কিন্তু এন্ট্রি লেভেলের অফিসার হিসেবে জয়েন করা মিন, আমি কিন্তু এমটিইউ তে জয়েন করা অফিসার না, আমি এন্ট্রি লেভেলে অফিসার হিসেবে জয়েন করেছি। অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে আমি জয়েন করেছি। সো অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে এখন পর্যন্ত আমার জার্নি হচ্ছে 10 ইয়ার্স এর ব্যাংকিং এক্সপিরিয়েন্স আমার। এই 10 ইয়ার্সে আমার আসলে অনেকগুলি চড়াই উতরাই পার হয়েছে, পার হয়ে আমি আসলে ঠিক এখনকার পজিশনে আসা। আমি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হিসেবে আমি এসআইবিএল এ কাজ করেছি কাপল অফ ইয়ার্স, ট্রাস্ট ব্যাংকে কাজ করেছি, ওয়ান ব্যাংকে কাজ করেছি, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে কাজ করেছি। দেন ফাইনালি আমি হচ্ছে হাবিব ব্যাংকে কাজ করেছি। মানে আমি অ্যাপার্ট ফ্রম সিডিসিএস কোচিং কন্ডাক্ট করি বা সিডিসিএস কোর্সের সাথে কাজ করি, জেআইবিবি নিয়ে কাজ করি, এবিবি নিয়ে কাজ করি, ব্যাংকিং প্রমোশন নিয়ে কোর্স নিয়ে কাজ করি। এর বাহিরেও আমার স্পেশাল একটা আইডেন্টিটি আছে, সেটা হচ্ছে যারা আপনাদের অনেকেরই প্ল্যান থাকে ব্যাংক সুইচের ইস্যুস নিয়ে, বিকজ আমি কিন্তু অলমোস্ট 5টা ব্যাংক সুইচ করা, এবং আই হ্যাভ লট নলেজ। কারণ আমি এই যে 5টা ব্যাংক যখন সুইচ করেছি, আমার কিন্তু প্রত্যেকটা ব্যাংক সুইচের সময় আমার কিন্তু সেভারাল অফার লেটার আই হ্যাভ রিসিভড। তো আমার মনে হয় কোনো একটা ব্যাংক সুইচের সময় ছিল না যে সিঙ্গেল অফার লেটার দিয়ে আমি সুইচ করেছি, একাধিক অফার লেটার ছিল। আমি অলমোস্ট, মানে যদি ইন্ডাস্ট্রির কথা বলি, 35 30 থেকে 35টা ব্যাংকে মানে সিনিয়র লেভেলের ভাইবা আমি ফেস করে এসেছি, মানে স্পেশালি ব্যাংক সুইচ রিলেটেড ভাইবা। সো আমি আসলে এই ফ্লেভারটা খুব ভালো করে জানি, হোয়াট টাইপস অফ কোশ্চেন দ্য এক্সামিনার উইল প্রোভাইড ইউ, অথবা কোন টাইপের টেকনিক্যাল জায়গাটাকে আপনাকে স্টাক করার চেষ্টা করে, এই জায়গাটা আমি যথেষ্ট ভালো জানি। সো অ্যাপার্ট ফ্রম এনি কোর্স, আপনারা যারা প্রফেশনাল জার্নির সাথে ইনক্লুড থাকবেন, তারা অ্যাটলিস্ট ব্যাংক সুইচের ইস্যুতে যদি কোনো আইডিয়া জেনারেশনের ইস্যু থাকে, অথবা কোনো কাউন্সিলিং এর ইস্যু থাকে, কোনো ডিসকাশনের ইস্যু থাকে, আমার সাথে কথা বলতে পারেন। আমি আপনাদের যতটুকু আমার নলেজ আছে সেই জায়গা থেকে আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। কোর্স সিলেবাস আপনারা জানেন, সিডিসিএস এবার আমরা ফোকাস করব সিডিসিএস নিয়ে, এবং সিডিসিএস এর আমরা শেষের দিকে, যার কারণে অনেকেই সকালে জয়েন করতে একটু সময় নিচ্ছেন, আমরা শেষের দিকে আপনাদের পরিচয়টা নিব, যারা আমাদের সাথে ইনক্লুড হবেন, যারা আমাদের সাথে থাকবেন সিডিসিএস এ। এবার আমরা প্রপার ওয়েতে আর অন্য কোনো কোর্স, অন্য কোনো প্যাটার্ন, অন্য কোনো ইস্যুস নিয়ে আমরা কথা বলবো না, এবার আমরা শুধু সিডিসিএস নিয়ে কথা বলবো। সিডিসিএস এ আমরা জানি আমরা 7 ধরনের রুলস নিয়ে আলোচনা করি, আপনারা সবাই সিলেবাসটা জানেন। এখানে আমরা ইউসিপি 600 এর 39টা আর্টিকেল আছে, সেগুলি নিয়ে আলোচনা করব। আইএসবিপি 821 নিয়ে আলোচনা করব, ইউআরআর 725 নিয়ে আলোচনা করব, ইউসিপি নিয়ে আলোচনা করব, ইনকোটার্মস নিয়ে আলোচনা করব, আইএসপি 98 নিয়ে আলোচনা করব, এবং সিডিসিএস এর একটা ডকুমেন্টেড বুকস আছে গ্যারি কুলার সাহেবের লেখা, সেই বইটা নিয়ে আমরা আলোচনা করব। মোটামুটি আপনাদের এই কোর্সের জন্য রিডিং ম্যাটেরিয়ালস হচ্ছে এই 7 ধরনের রিডিং ম্যাটেরিয়ালস। এই 7 ধরনের রিডিং ম্যাটেরিয়ালস মানে এগুলি হচ্ছে আইসিসির পাবলিকেশনস। এক একটা পাবলিকেশনস হয়তো যদি বইটা বাদ দিই, এক একটা পাবলিকেশনস, কোনো পাবলিকেশনস আছে 21-22 পেজের, কোনো পাবলিকেশনস আছে 16-17 পেজের, কোনো পাবলিকেশনস আছে 10-12 পেজের। সবকিছু মিলিয়ে এই 6টা পাবলিকেশনস কে কম্পাইল করে আমরা একটা বই তৈরি করেছি, যে বইটা আমরা আসলে আপনাদেরকে প্রোভাইড করব। এই হচ্ছে যে বইটা, এই বইটা আমি আপনাদেরকে প্রোভাইড করবো। তার মানে সিডিসিএস এর জন্য আপনাদের রিডিং ম্যাটেরিয়ালস হিসেবে স্পেসিফিক রিডিং ম্যাটেরিয়ালস যদি বলি, তাহলে 2টা টেক্সট বুক আপনাদের লাগবে। একটা হচ্ছে গ্যারি কুলার সাহেবের বই, এই বইটা, আর আরেকটা হচ্ছে সবগুলি রুলস কম্পাইল করা একটা বই। এই 2টা বই আপনাদের টেক্সট বুক হিসেবে লাগবে। এর পাশাপাশি আমরা টাইম টু টাইম যে ক্লাসগুলি নিব, সেই ক্লাসগুলির যে সিনোপসিস গুলি দিব, রিডিং ম্যাটেরিয়ালস গুলি দিব, এগুলি আপনারা প্রিন্ট করে নিজেরা রাখবেন। এটা হচ্ছে আপনার
মানে কারেন্ট রিডিং ম্যাটেরিয়ালস। আর ফিক্সড বা ডকুমেন্টারি রিডিং ম্যাটেরিয়ালস হচ্ছে দুইটা বই। একটা হচ্ছে সকল রুলস কে কম্পাইল করা একটা বই, আর আরেকটা হচ্ছে গ্যারি কুলার সাহেবের বই। গ্যারি কুলার সাহেবের যে বইটা, এটা চাইলে আপনারা নীলক্ষেত থেকেও নিতে পারেন, এটা পাওয়া যায়। গ্যারি কুলারের সিডিসিএস বুকস বললেই হবে। এটা হয়তো যদি ভালো প্রিন্ট নিতে চান তাহলে 350 থেকে 400 টাকার মতো প্রাইস আসবে। আর আমাদের যে বইটা আছে, অর্থাৎ যে 6টা রুলস কম্পাইল করা, এই বইটা হচ্ছে 200 টাকা। সব মিলিয়ে হচ্ছে হয়তো সাড়ে 500 থেকে 600 টাকার একটা রিডিং বুকস এর জন্য আপনার হয়তো কস্টিং এ যাবে। এই দুইটা বই আপনার পরবর্তী সিডিসিএস এর পরেও আপনার জন্য কাজ করবে। সো এটা আসলে আপনার রেফারেন্স বুক। সো এই দুইটা বই সবাই নিজেরা কালেকশনে রাখবেন। কেউ যদি মনে করেন যে দুইটা বই হ্যাসেল ভ্যাসেল হয়, যে আপনার নীলক্ষেত যাওয়া নেওয়া আসার কোনো প্রবলেম হয়, তাহলে আমাকে জানাতে পারবেন। আমাকে বললে, আমাকে জাস্ট আপনার নাম এবং অ্যাড্রেসটা কম্পাইল মানে এনশিওর করলে আমি আপনাদের বুক প্রোভাইড করব। অলরেডি আমার কাছে দুইজনের নাম প্রোভাইড করেছেন। আমি অবশ্য বই গ্যারি কুলারের বই বা দুইটা বই কম্পাইল করে রেখেছি, ওনাদের হয়তো আগামীকালকে আমি কুরিয়ার করবো। আমাদের সাথে এই কোর্সে যারা আছেন তাদের মধ্যে দুইজন অলরেডি বুকস এর ব্যাপারে এনশিওর করেছেন। সো দুইটা বই, রুলস এর বইটা হয়তো আপনি নীলক্ষেত ওরকম কম্পাইল স্ট্রাকচারে পাবেন না, আপডেটেডটা পাবেন না। সো রুলস এর বইটা হয়তো আমার কাছ থেকে আপনারা নিতে চাইলে আমাকে জানালে আমি আপনাদেরকে প্রোভাইড করব। আর কারো বোধ বই, দুইটা বই লাগলে আমি দুইটা বই দিতে পারবো। তবে গ্যারিকুলারের বইটা তো আমার আসলে পাবলিকেশনস না, বা আমরা এটা ওই নীলক্ষেত থেকে আমার পরিচিত একজন আছে, তাকে বললে সে অনেকগুলি বই দিয়ে যায়, আমি তখন কুরিয়ার করে দিই। আপনাদের সুবিধার জন্য এইটুকু হেল্প করতে পারবো। মোটামুটি রিডিং ম্যাটেরিয়ালস নিয়ে আর কোনো কথা নাই। ডে টু ডে আমি যে রিডিং ম্যাটেরিয়ালস গুলি দিব সেগুলি আপনারা মানে রিটেইন করবেন, প্রিন্ট করে রাখবেন। এবং এগুলি একটার পর একটা ক্লাসের যে অংশটুকু থাকে সেগুলি প্রিন্ট করে রাখলে কতটুকুই মোটামুটি আপনার জন্য ইফেক্টিভ হবে। এর বেশি আপনার খুব একটা জানার দরকার হবে না, খুব বেশি অন্য কোনো জায়গায় আপনাকে মানে নলেজ দেওয়ার দরকার নাই, অন্য কোনো জায়গায় আপনার এমন কোনো জিনিস দেখার দরকার নাই যে এটা মনে হয় ফার্দার দেখতে হবে, এরকম কোনো ইস্যুস সাধারণত থাকবে না। সো রিডিং ম্যাটেরিয়ালস এর ব্যাপারটা আমার মনে হয় সবাই ক্লিয়ার হয়েছেন। দুইটা টেক্সট বুক, এবং আমরা টাইম টু টাইম ক্লাসে যে রিডিং ম্যাটেরিয়ালসটা দিব এবং যে এক্সাম পেপারটা দিব বা এক্সামের শিট দিব, কোয়েশ্চেন শিট দিব, সেগুলি আপনারা কালেকশনে রাখবেন। এতটুকু হচ্ছে আপনাদের মোটামুটি রিডিং ম্যাটেরিয়ালস। আমরা সিডিসিএস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, নেওয়ার প্ল্যান করছি। এটা আসলে এটার পিছনে কারণ কি? বা এটা আসলে আমাকে কতখানি ইফেক্টিভলি রেজাল্ট দেবে। প্রথমত আমরা যারা ট্রেডে আছি, আপনারা জানেন আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ট্রেডটা হচ্ছে মোস্ট প্রেস্টিজিয়াস সাইট। টোটাল টপ ব্যাংকে যতগুলি ভালো সাইট আছে, যেখানে যেখানকার এমপ্লয়ীদেরকে ব্যাংক অনার করে, যেখানের এমপ্লয়ীদেরকে সিনিয়র ম্যানেজমেন্ট অনার করে, যেখানের এমপ্লয়ীদেরকে বাহির থেকে অন্য ডিভিশনের এমপ্লয়িরা দেখে মনে করে যে দে আর নলেজেবল। ভালো এমপ্লয়ি ছাড়া ট্রেডে কাজ করা যায় না, ভালো ব্যাংকার ছাড়া ট্রেডে কাজ করা যায় না। বিভিন্ন রকমের বিভিন্ন রকমের মানে ইনফরমেশন কিন্তু মার্কেটে ছড়ানো আছে। সো সেই হিসেবে আমি বলবো না যে ট্রেড ফাইন্যান্স ইজ দ্য বেস্ট ডিভিশন ইন ব্যাংক, নেভার এভার। ট্রেড ফাইন্যান্সটা হচ্ছে ব্যাংকে ভালো কমপ্লায়েন্স এনশিওর করা, ভালো জানাশোনা ব্যাংকারদের একটা মিলন মেলা। দিস ইজ সিম্পল। কারণ বাংলাদেশের পার্সপেক্টিভে আপনার, যদি আপনি বলেন বাংলাদেশের পার্সপেক্টিভে বেস্ট ডিভিশন বা বেস্ট জানার জায়গা, বেস্ট প্রবলেম সলভের জায়গা কোনটা, দ্যাট ইজ নট ট্রেড, দ্যাট ইজ ক্রেডিট। পরে ট্রেড চেয়েও ক্রেডিটটা বেশি ক্রুশিয়াল। কোন পার্সপেক্টিভে? বিকজ ক্রেডিটে প্রতিনিয়ত প্রবলেম আসে, এবং ক্রেডিটে প্রতিনিয়ত প্রবলেম আসে। প্রবলেম সলভ করা, কাস্টমারদের সাথে ওরিয়েন্টেড থাকা, এই ইস্যুসগুলি ক্রেডিটে হয়। সো ক্রেডিট আমাদের দেশের পার্সপেক্টিভে ক্রেডিট হচ্ছে ব্যাংকের মাদার। কারণ হচ্ছে ক্রেডিটের মাধ্যমে আপনি যে পরিমাণ প্রফিট জেনারেট করেন, ট্রেডের মাধ্যমে আপনি আসলে বেশি পরিমাণ প্রফিট ব্যাংকের জন্য জেনারেট করেন না। সো ক্রেডিটটা ট্রেডের তুলনায় ভাস্ট। তবে ট্রেডটা হচ্ছে বর্তমানে বর্তমানে ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রেস্টিজিয়াস ডিভিশন হিসেবে ট্রিট করা হয়। কারণ এখানে যেহেতু সিনিয়র ব্রিলিয়েন্ট ব্যাংকারের মিলন মেলায় জায়গাটাতে, সুতরাং এই জায়গাটাতে যারা থাকেন, যারা কাজ করেন, তাদের নেটওয়ার্কিংটা ক্রেডিটের তুলনায় বেশি থাকে। ক্রেডিট যেহেতু ভাস্ট, সেখানকার এমপ্লয়মেন্ট স্ট্রাকচারও ভাস্ট। এমপ্লয়মেন্ট স্ট্রাকচার ভাস্ট হওয়ার কারণে সেই জায়গায় আসলে
মানে নিজেকে রিপোর্টেড করাটা একটু টাফ হয়ে যায়। কারণ আপনারা জানেন প্রত্যেকটা ব্যাংকের প্রত্যেকটা ব্রাঞ্চ লেভেলে ক্রেডিট ডিভিশন থাকে, এবং সেই ক্রেডিট ডিভিশনে 8-10 জন 6-7 জন কোনো কোনো ব্রাঞ্চে আরো বেশি এমপ্লয়িও কাজ করে। সো ক্রেডিটটা একটু বড় বড় ভলিউমের জায়গা। আর রিস্কের ইস্যু যদি থাকে, ক্রেডিটটা মানে ট্রেডের তুলনায় একটু বেশি রিস্কিয়ার, কারণ এটা কাস্টমারের সাথে রিলেটেড। এবং এখানে কোনো একটা কাস্টমার যদি কোনো কারণে ডিফল্টার হয়, তাহলে তার ফলো আপ জনিত ইস্যুস গুলি, কোর্ট ইত্যাদি ইত্যাদি ইস্যুস গুলি অনেক বেশি লেন্দি প্রসেসের এবং এবং সেন্সিটিভ। হ্যাঁ, ট্রেডে আপনারা মানে ডিসপিউট হয় না, কোর্টে যেতে হয় না, ইস্যুসটা এরকম না, এদিকেও থাকে। তবে এই জায়গাটাতে এই জিনিসগুলি সাধারণত সিনিয়র ম্যানেজমেন্ট হ্যান্ডেল করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো সেই হিসেবে ট্রেডটা মানে কম্পেয়ার টু ক্রেডিট, কম্পেয়ার টু জেনারেল ব্যাংকিং, কম্পেয়ার টু ট্রেড, ট্রেড ফাইন্যান্সটা দুইটা অ্যাঙ্গেলে ভালো। এক নম্বর হচ্ছে এখানে রিস্ক ইন্ডিকেটরটা একটু কম রেদার দেন ক্রেডিট অ্যান্ড আদার ডিভিশনস। সেকেন্ড হচ্ছে এখানে মোস্ট প্রেস্টিজিয়াস এবং ব্রিলিয়েন্ট ব্যাংকাররা সাধারণত এই জায়গাটাতে এমপ্লয়মেন্ট পায়। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বরে হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্টের, কারণ ট্রেড রিলেটেড ইস্যুসটা সাধারণত হেড অফিস বা সিনিয়র ম্যানেজমেন্টের অ্যালাইনমেন্টে থাকে। এখানে বা প্রমোশন বা ইনসেনটিভস বা অন্যান্য ইস্যুস গুলিতে এখানে একটু আপনার অ্যাডভান্টেজ পাওয়া যায় রেদার দেন আদার ডিভিশনস। এন্ড ফাইনালি ব্যাংক সুইচের ক্ষেত্রে ট্রেডটা কিন্তু খুবই 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 পজিটিভ এবং অ্যাট্রাকটিভ একটা ডিভিশন, কারণ আমাদের দেশে বেস্ট বা প্রপার ট্রেড প্র্যাকটিশনারের নাম্বার কিন্তু খুব বেশি নাই। যেহেতু এটা মানে খুব পুরনো পুরনো ইস্যুস বলা যাবে না, অ্যাটলিস্ট ক্রেডিটেড পুরনো না, ক্রেডিটেড পরের ভার্সন। এবং এটা আমাদের দেশেও রিপুটেশন বা আমাদের দেশে অনেক বেশি প্রচলিত হয়েছে, খুব বেশি দিনের ইস্যুস না। সো এটা থেকে আসলে নতুন পোটেনশিয়ালিটি ক্রিয়েট করার অনেক সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে অন্য যে কোনো ডিভিশনের তুলনায় আপনি যদি ট্রেডে কাজ করার ইচ্ছা থাকে, বা ট্রেডে যারা কাজ করছেন তারা জানেন যে ট্রেড রিলেটেড ইস্যুতে যদি আপনি ইনভলভ হতে চান, যেহেতু আপনি এখানে অন্য যে কোনো ডিভিশনের চেয়ে প্রায়োরিটি পাচ্ছেন, সো ট্রেড ডিভিশনে কাজ করলে ট্রেড ডিভিশনের সবচেয়ে বড় আইডেন্টিটিটা হচ্ছে সিরিসিএস, সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট। এটা হচ্ছে ইউকে বেস এলআইবিএফ এর একটা সার্টিফিকেশন। এই সার্টিফিকেশনে আমরা তো সিলেবাস আগেই বলেছি, এই সার্টিফিকেশনের সাথে এই সার্টিফিকেশনের সাথে যদি আপনি অ্যালাইন হতে চান, যদি মনে করেন যে যারা ট্রেডে এক্সিস্টিং কাজ করছেন, ডেফিনেটলি দে উইল গেট এডিশনাল বেনিফিটস। বাট যারা নন ট্রেডে থাকেন, যারা নন ট্রেড থেকে ট্রেডে আসার প্ল্যান করেন, নন ট্রেড থেকে ট্রেডে আসার অ্যাম্বিশন গেইন করেন, তাদের জন্য এই কোর্সটা বেস্ট। কারণ আমরা হয়তো শুরুর দিকে এখন, আমি মানে খুব অনেস্ট অ্যান্সার করি, মানে আমি একটু খুব ফর্মাল এবং অনেস্ট অ্যান্সার করি, আমরা সবাই চিন্তা করছি যে আমরা আসলে সিরিসিএস পাস করার জন্য আমার সাথে আমি এই কোর্সটায় আপনাদেরকে ইনভলভ করেছি। কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করেন, ভাইয়া আপনি কি সত্যিকার অর্থে আমাকে সিরিসিএস পাস করার জন্য এই কোর্সটা ইনভলভ করেছেন, আমি প্রথম অনেস্ট অ্যান্সার দিব না। কারণ আমি আসলে আপনাকে এই কোর্সে কি করানোর চেষ্টা করছি, আমি এই কোর্সে আপনাকে সিডিসিএস রিলেটেড, মানে আমি আসলে সিডিসিএস এর বাহিরে ইন্টারন্যাশনাল রুলস এর যত ধরনের নিয়ম নীতি আছে, সব ধরনের নিয়ম নীতি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনি যদি ট্রেড ফাইন্যান্সে কাজ করেন, তাহলে এই নিয়ম নীতিগুলি না জেনে আপনি ব্যাংকিং করতে পারবেন না। করতে পারবেন, ইট উইল বি বন্ড রিস্ক ফর ইউ। তাহলে আমি আসলে ফরেন ট্রেডের যত নিয়ম নীতি আছে, সকল নিয়ম নীতি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কেউ যদি মনে করে যে ভাই আমি সিডিসিএস এক্সাম দিব না, আমি ফরেন ট্রেডের সকল রুলস যাবো, আমার এখানে এই কোর্সেই আছে, আপনাদের সাথেই আছে, আমি সিডিসিএস এর ব্যাপারে খুব বেশি কনসার্ন না, বাট আমি আসলে ইন্টারন্যাশনাল রুলস গুলি ঠিকঠাক ভাবে জানতে চাই, দিস কোর্স ইজ ডিরেক্টলি কানেক্টেড উইথ ইউ। সেকেন্ড ওয়ান, সকল রুলস জানার পরে ইন্টারন্যাশনাল একটা প্রেস্টিজিয়াস সার্টিফিকেট অর্জন করার স্কোপ আপনাকে ক্রিয়েট করে দিবে সিডিসিএস। সো আপনি যদি
সকল রুলস জানার পরে সিডিসিএস পরীক্ষার প্রিপারেশন কমপ্লিট করেন, সিডিসিএস পরীক্ষা দেন, সিডিসিএস পাস করেন, তাহলে আপনি মানে ইউকে বেসড সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট, বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকের ট্রেড ফাইন্যান্সের রিলেটেড এমন কোনো এমপ্লয়ি, ট্রেড ফাইন্যান্স রিলেটেড এমন কোনো সিনিয়র ম্যানেজমেন্ট সিডিসিএস কোর্স জানে না, এইটার মানে ডেপথ জানে না, নাই। ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ আছে। আপনি যদি মনে করেন যে না, সিডিসিএস কোর্স করার পর আপনি বাইরে কোনো ব্যাংকে অ্যাপ্লাই করবেন, অন্য কোনো ব্যাংক, দুবাই, ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, অথবা আমাদের ইন্ডিয়া, অথবা অন্য কোনো কান্ট্রিতে, মনে করেন আমাদের অনেকের অ্যাম্বিশনস থাকে না যে বাইরে একটা ব্যাংকে কাজ করব, চাকরি করব, প্ল্যান আছে, দিস কোর্স ইজ কমপ্লিটলি হেল্প ইউ। কারণ যখন আপনি সিডিসিএস হোল্ডার হবেন, আপনি যখন একটা সিভি ড্রপ করবেন ইন্টারন্যাশনাল কোনো একটা ওয়েবসাইটে অথবা ইন্টারন্যাশনাল কোনো জব ভ্যাকেন্সি রিলেটেড ইস্যুতে, দে উইল অনার ইউ, বিকজ তাদের কাছে সিডিসিএস একটা খুবই প্রেস্টিজিয়াস সার্টিফিকেশন। আমাদের ট্রেডেও বাংলাদেশে যতগুলি সার্টিফিকেশন আছে, কারণ ফরেন ট্রেড গ্যারান্টি রিলেটেড অনেকগুলি, আমি তো অনেকগুলি কোর্সের সাথে জড়িত বা আমি পাশ করেছি। সিডিসিএস রয়েছে, গ্যারান্টি রিলেটেড সিএসডিজি রয়েছে, তারপরে ইএমএল রিলেটেড ক্যাম্পস রয়েছে, তারপরে স্যাংশন রিলেটেড সিজিএসএস রয়েছে, আরো বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। সকল কোর্সের তুলনায় সিডিসিএসটা হচ্ছে আমাদের মার্কেটে সবচেয়ে রিপুটেশনাল এবং অনার ক্রিয়েট করা কোর্স। সো সিডিসিএস এর আপনারা যারা আমার সাথে আছেন, আপনারা আসলে, আমরা প্রথমে চিন্তা করছি যে আমরা আসলে ইন্টারন্যাশনাল রুলস গুলি জানবো, বাট আমাদের মনের ভিতরে আছে যে আমরা আসলে সিডিসিএস এর প্রিপারেশনটা কমপ্লিট করছি এটির সাথে সাথে। ইন্টারন্যাশনাল রুলস জানার পরে এবার আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ আমি ইন্টারন্যাশনাল রুলস জানি, সো ট্রেড ফাইন্যান্সে ইউ আর সিকিউর। ট্রেড ফাইন্যান্সে আপনি সেফলি কাজ করতে পারবেন, কেউ আপনাকে ডিবেট করতে পারবে না, কেউ আপনাকে উল্টাপাল্টা পলিসি নিয়ম নীতি দিয়ে আপনাকে ডিমোলিশ করতে পারবে না, আপনি স্টিল লাইফ থাকবে। এটা হচ্ছে আমার কোর্সের প্রথম কাজ, প্রথম প্ল্যান। সেকেন্ড হচ্ছে এত কষ্ট করে টোটাল কোর্স প্ল্যানটা জানলেন, কোর্স প্ল্যানটা করলেন, সকল রুলস রেগুলেশনসটা পড়লেন, এবার যদি কোনোভাবে আপনি সিডিসিএস পরীক্ষাটা দিয়ে দেন, তাহলে আপনি সিডিসিএস হোল্ডার হয়ে গেলে আপনার প্র্যাকটিক্যাল নলেজও হলো, সার্টিফিকেটও হলো, ব্যাংক সুইচ, প্রমোশন, অন্য যে কোনো ভাইবা রিলেটেডিটিতে সকল জায়গায় আপনি প্রিভিলেজ পাবেন, সকল জায়গায় আপনি প্রিভিলেজ পাবেন। আবার কিন্তু কোনো ধরনের মানে হাই লবিং অথবা অন্য সিনিয়র ম্যানেজমেন্টের সাথে খুব পরিচিত এরকম কিন্তু আমার মানে নাই। আমার কিন্তু মানে বেসিকলি এরকম না। আমি কোনো একটা জায়গায় হয়তো একটা সিভি ড্রপ করেছি, এবং এই সিভি ড্রপ থেকে আমার ভাইভা নেওয়া, তারপরে ভাইভাতে কোয়ালিফাই হওয়া, তারপরে ব্যাংক সুইচের প্ল্যান গুলিতে যাওয়া। যেহেতু আমি শুরুতেই বলেছি যে মানে 10 ইয়ার্স আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আমি এও থেকে জয়েন করেছি। এখন ধরেন আমার মানে এক্সপেক্টেড এও থেকে এখন আমার সাথে যারা আছে তারা হয়তো এসও বা পিও হচ্ছে, অনেকে পিও নাই, এসও লেভেলে আসছে, কিন্তু আমি তার চেয়ে আসলে আরো বেশি ডেজিগনেশন, বড় ডেজিগনেশন হোল্ড করছি, অনলি ফর এই ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন। এবং এই সার্টিফিকেশনের সাথে আমার সাথে কিন্তু আসলে শুধুমাত্র আমি পড়াশোনা করেছি, কোর্স কন্ডাক্ট করেছি, সার্টিফিকেট নিয়েছি, এর বাইরে কারোর সাথে কিন্তু আমার কোনো কানেক্টিভিটি নাই। হ্যাঁ, একটা কানেক্টিভিটি ক্রিয়েট হয়েছে, সেটা আমি একটু পরে বলবো হাউ। তাহলে এই কোর্সে যারা থাকছেন তারা আসলে ইন্টারন্যাশনাল রুলস পড়ছেন। আপনারা যারা বাংলাদেশে ট্রেড কাজ করছেন, তাদের কাজের জায়গাটা সিকিউর করছেন, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে আপনি সিডিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, এটা হচ্ছে থার্ড লেয়ার। আমার এটা কিন্তু প্রথম লেয়ার না, প্লিজ বি কেয়ারফুল। মানে আমি বারবার বলছি আমি কিন্তু প্রথম লেয়ার। মানে আপনি আমার কোর্সে আসছেন মানে আমি সিডিসিএস আপনাকে পড়ানোর জন্য, সিডিসিএস পাস করানোর প্ল্যান করছি, সিডিসিএস কিভাবে টেকনিক্যালি পাস করা যায় না, আমরা আসলে পড়ার চেষ্টা করছি, ইন্টারন্যাশনাল রুলস কি সেটা জানার চেষ্টা করি। ইন্টারন্যাশনাল রুলস আপনার কাজ করতে গেলে এই 6টা রুলস ভালো করে জানতে হবে, এর পাশাপাশি আরেকটা রুলসও জানতে হবে। কালেকশনের জন্য একটা রুলস আছে ইউআরসি, সেটা জানতে হবে, আমরা সেটা নিয়ে হয়তো আলোচনা করবো কোর্সের শেষের দিকে। আর এই রুলস গুলিকে সহজ ভাষায় প্র্যাকটিক্যাল নলেজ গেইন করায়, প্র্যাকটিক্যালি বলে গ্যারি কোলেরের এই বই। দ্যাটস ওয়াই এই বইটাও আমাদের আসলে কম্পিটেন্ট পার্ট উইথ দিস 6 রুলস। এই রুলস গুলি জানা মানে আপনি সিডিসিএস এর 100% প্রিপারেশন না, তাহলে আপনি কেন পরীক্ষা দিবেন? এবার চলে এসে তাহলে আমরা এবার সিডিসিএস এর প্ল্যানে যাই। প্রথমে আমরা আবার বেসটা সিকিউর করব, নাম্বার 1। যারা ট্রেডে কাজ করছেন, যারা নন ট্রেডে আছেন, তারা ট্রেডে যাওয়ার অ্যাম্বিশনের জন্য, যে আমি ট্রেডের রুলস রেগুলেশনস গুলি জানি,
সো আমার পক্ষে সম্ভব যে আমি আসলে পরের ডেস্কে যাব, আমার এই নিয়ম নীতিগুলি এই ইনসিডেন্টগুলি আমার কাছে আসবে, বা আমি ইন্টারন্যাশনাল রুলস গুলি জানি। সো আমি আমার ম্যানেজারকে বলতে পারি, আমার ডিভিশনাল হেডকে বলতে পারি যে স্যার আমি তো মোটামুটি রুলস রেগুলেশনস গুলি জানি, আমি এখন ট্রেডে কাজ করতে চাই, আমাকে সুযোগ দেওয়া সম্ভব কিনা। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই এই ইস্যুসটা চলে আসবে। ইয়েস, আপনাকে আমরা সুযোগ দিচ্ছি, আপনি ট্রেডে কাজ করেন বা ট্রেডে আসতে পারেন, সেটা আপনাকে বেনিফিট দেবে। এর পাশাপাশি এডিশনাল একটা ক্লাউন ক্রিয়েট করবে হচ্ছে সিটিসিএস এর, যদি আপনি কমপ্লিট করতে পারেন। আমরা অনেকেই আছি, আপনারা যেহেতু শুরুর দিকে, আমি নিজে ফর্মালি বলি, আমরা অনেকেই আছে শুরুর দিকে খুব প্ল্যান করেন যে হ্যাঁ সিডিসিএস টা পাস করবো, সিডিসিএস এ প্ল্যান করছি, পাস করবো। 5, 7, 10, 12, 15, 17, 18, 20টা ক্লাসের পরে আপনারা মনে করেন যে না, এই কোর্সটা আসলে আমি তো সিডিসিএস পরীক্ষা আর একটু পরে দিব, তাহলে ভাইয়ের সাথে আর কোর্সটা কন্ডাক্ট করবো না, আর পরে দেখা যাবে যখন আবার পরীক্ষা দিব প্ল্যান করবো তখন। নেভার এভার ডু দিস। কারণ আমরা কিন্তু প্রথম স্টেপ সিডিসিএস না, প্রথম স্টেপ আপনার রুলস জানা, প্লিজ রুলস জানা। কারণ এই রুলসটাই আপনার জন্য টনিক হবে, রুলসটাই আপনাকে মানে উম, আপনার জায়গায় আপনাকে সিকিউর করবে। আপনি অন্য জায়গা থেকে সেখানে যেতে চাইলে আপনাকে আপনার জায়গাটাকে সিকিউর করবে, আগে আপনার রুলস জানেন। সুতরাং আপনি সিডিসিএস পরীক্ষা দেন বা না দেন, যারা আমার সাথে কোর্সে ইনভলভ হবেন সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা কোর্সটা শেষ করবেন, কোর্সটা শেষ করবেন। কোর্সটা শেষ করার পরে দেন ইউ উইল মেক ডিসিশন অ্যাবাউট সিডিসিএস এক্সাম, যে হ্যাঁ এবার আমি সিডিসিএস এক্সাম দিব প্ল্যান করেছি, ভাইয়া এবার আমাকে কি করতে বলেন, রেজিস্ট্রেশন বা অন্যান্য ইস্যুস গুলিতে যান, আমি সেগুলিতে আপনাকে হেল্প করবো দেন। বাট আমার প্রথম প্ল্যান থাকবে এই 7টা জিনিস শেষ করা। বাট সিডিসিএস এর 100% কোয়েশ্চেন এই 7টা জিনিস থেকে আসে, সো একসাথে দুইটা জিনিস হবে। এই প্রথম দিকে এই 5 মিনিট কাউন্সিলিং এর মেইন কারণ হচ্ছে আমরা যাতে মাঝপথ থেকে সরে না যাই। আপনারা আমাকে ধরেন একটা পেমেন্ট করবে, আপনারা 5, 7, 10টা ক্লাসের পরে অনেকেই দেখা যাবে, অনেকেই পাওয়া যাবে। প্লিজ সিডিসিএস এর বাহিরে আপনি ইন্টারন্যাশনাল রুলস গুলি জানার জন্য এই কোর্সটা বেস্ট। কারণ আমরা ভেঙে ভেঙে আলোচনা করব, এত সোজা করে ইন্টারন্যাশনাল ন্যাশনাল মার্কেটে কেউ পড়াবে না। এত সোজা করে মানে আমরা যেভাবে আলোচনা করব, প্র্যাকটিক্যালি আপনাদের দুর্বলতাগুলি যেখানে আছে সেগুলি যেভাবে আমি নোটিফাই করব, আইডেন্টিফাই করব, বা সেগুলি সলিউশন করার চেষ্টা করব। হাইলাইটেডলি আমি আরেকটা পয়েন্ট মাথায় রাখি, কারণ আমি নিজে পার্সোনালি নন ট্রেড থেকে ট্রেডে আসছি, সুতরাং আমি জানি যে আমার আসলে ওই জায়গায় নন ট্রেড থেকে ট্রেডে আসতে গিয়ে আমার আসলে কিভাবে ফাইট করতে হয়েছে। আমি জানি, আমি জানি কিভাবে আমাকে ফাইট করতে হয়েছে। সো যারা নন ট্রেডে আছেন, যারা নন ট্রেডে আছেন, তারা কিভাবে ট্রেডে যেতে পারবেন, তারা কিভাবে সিডিসিএস টা কমপ্লিট করতে পারবেন, সিডিসিএস এর সব প্রোডাক্ট তারা কিভাবে কাভার করতে পারবেন, ওই অ্যাম্বিশনসটাও আমি আসলে আপনাদেরকে এখানে বিল্ড আপ করে দিই। এটা শুধুমাত্র যারা নন ট্রেডে আছেন। ট্রেডে যারা আছেন, ট্রেডে যারা আছেন তাদের জন্য ডেফিনেটলি মানে আপনারা এলিট, বা আপনারা অনেকটুকু অনেকগুলি জিনিস জানেন, হয়তো প্র্যাকটিক্যাল রুলস রেগুলেশন পড়তে গেলে ম্যাটিকুলাসলি জানাটা এখন ক্লিয়ার হয়, কিন্তু আপনারা বেসিকলি অনেক কিছু জানেন। কিন্তু যারা নন ট্রেডে আছেন, তারা যারা প্ল্যান করছেন যে আমরা ট্রেডে যাব, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর ইউ। আমরা সিডিসিএস পরীক্ষা দিব, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর ইউ। যারা চিন্তা করেন, আর যদি কেউ চিন্তা করেন যে আমার ব্যাংকিং হলিস্টিক অ্যাপ্রোচ জানতে হবে, সেটার একটা ট্রেড পার্ট আছে, সুতরাং ট্রেড পার্ট আমরা আমি এইখান থেকে কমপ্লিট করব, সো ইউ মে ইনক্লুড উইথ আস। আমাদের এখানে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনেরও আমার কয়েকজন কলিগ আছে আমাদের এই গ্রুপে, স্টিল এই গ্রুপে আছে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের, তারা ট্রেড সম্পর্কে জানতে চায়, সেজন্য তারা এই কোর্সে এখানে অ্যাড হয়েছেন। সো যারা নন ট্রেডে আছেন, যারা ট্রেডে আছেন ডেফিনেটলি তাদের জানাটা সূক্ষ্ম সূক্ষ্ম জানার জায়গাটা এখান থেকে ক্লিয়ার হবে। আর তারা ডেফিনেটলি আমি জানি যে যারা সিডিসিএস এর প্রিপারেশন নেয় না, তারা আসলে ইউসিপিটা হয়তো মোটামুটি বিভিন্ন বিভিন্ন ট্রেনিং বা ইত্যাদিতে কাভার হয়, অন্য অন্য জায়গাগুলি খুব একটা কাভার হয় না। সো ওই জায়গাগুলি সব এখানে কাভার হবে, সুতরাং আপনারা এখানে বেনিফিটস পাবেন। আর নন ট্রেড থেকে যারা ট্রেডে যেতে চান তারাও এখান থেকে মোটামুটি আপনারা বেনিফিটস কাভার করতে পারবেন। এই বেনিফিটস গুলি আপনাকে ঠিক কোন জায়গায় কিভাবে টিউন করবে, ইউ নেভার নো। সত্যিকার অর্থে ইউ নেভার নো যে আপনি আসলে কোন জায়গা থেকে আপনার এই জানার জায়গাটা ঠিক কোন জায়গায় আপনাকে কিভাবে হেল্প করবে, ইউ নেভার নো। শুধুমাত্র পেশেন্সটা যদি রাখেন তাহলে দেখবেন যে আপনি ডেফিনেটলি কোর্সটা কমপ্লিট করতে পারবেন। আমি একটা ছোট এক্সাম্পল দিই, মানে দিস ইজ মাই প্র্যাকটিক্যাল এক্সাম্পল।
আমি যখন সিডিসিএস পাশ করি 2017 সালে, তখন আমি আসলে প্রফেশনালি ট্রেডে কাজ করতাম না। মানে আমি ট্রেডে ছিলাম না, আমি একটা নন ট্রেডের জেনারেল ব্যাংকিং এর অফিসার ছিলাম। আমি সেই জায়গা থেকে মানে সিডিসিএস টা পাশ করেছি। তো সিডিসিএস টা পাশ করার পরে আমি ডেফিনেটলি পাশ করার পরে তো ব্যাংক এবার চিন্তা করছে যে ও সিডিসিএস হোল্ডার, সুতরাং ওকে ট্রেডের কোনো একটা জায়গায় কাজে লাগানো দরকার। তো আমি ওই নন নন এডি বা নন ট্রেড বেসড ওই ব্রাঞ্চ থেকে আমাকে একটা এডি ব্রাঞ্চে ট্রান্সফার করা হয়েছে, মানে এম্বিশনসলি, যে ও ওখানে ট্রেডটা শিখবে বা ট্রেডটা মোটামুটি প্র্যাকটিক্যালি দেখতে পারে। আমিও এইচআর কে রিকোয়েস্ট করেছি, যখন আমার ওই সিডিসিএস এ পাশ করার পরে সার্টিফিকেট সাবমিট করেছি, তখন এইচআর থেকেই ফোন দিয়েছে যে আপনি তো সিডিসিএস পাশ করেছেন, এখন আপনি কি ওই ব্রাঞ্চে থাকবেন কিনা। মানে ইট কল যে আমার একটা মানে এইচআরেও একটা পজিটিভ ভাইব ক্রিয়েট হচ্ছে যে একটা মানে জেনারেল ব্যাংকিং এর একজন অফিসার ট্রেডে কাজ করছে, ট্রেডে মানে সিডিসিএস পাস করেছে, এবং ওই আমার ব্রাঞ্চ আচ্ছা দিয়ে আসো। দেশের মানে ঢাকার বাইরে আমি মানে একদম প্রত্যন্ত অঞ্চলের একটা ব্রাঞ্চ থেকে সিডিসিএস পাস করছি। সো এইচআরও মোটামুটি ইন্টারেস্টিং, মানে ওরা এনকারেজ ফিল করছে। ওরা চিন্তা করছে যে এটা কিভাবে সম্ভব, একজন এইচআর এর একজন অফিসার মতো ফোন দিয়েছে যে জাকির ভাই, আমি আপনার সার্টিফিকেটটা পেয়ে আপনাকে ফোন দিয়েছি, আমার আসলে এমনি কথা বলতে ইচ্ছা করছিল, আসলে জেনারেল ব্যাংকিং থেকে ট্রেড সিডিসিএস পাস করেছেন, এটা কিভাবে সম্ভব হয়েছে। ও আসাদ। একজন আনমিউট আছেন, আপনি একটু মিউট হবেন? হ্যাঁ, আমি মিউট করে দিয়েছি আপনাকে। সো আমি যখন ট্রেডে শিফট করলাম এইচআর থেকে, আমার খুব বেশি সময় লাগে না, সিডিসিএস সার্টিফিকেট সাবমিট করেছি, তার মানে 6-7 দিন পরেই আমি ট্রেডে আমার ব্রাঞ্চ শিফট হয়েছে। তো আমি যে ব্রাঞ্চে জয়েন করেছি সেই ব্রাঞ্চটা ছিল আমার ওই ব্যাংকের টপ ব্রাঞ্চ, মানে ট্রেডের সবচেয়ে ভালো ব্রাঞ্চ। তো আমি যখন জয়েন করেছি, আমার সাথে একদম একদম সাবসিকুয়েন্টলি অন্য ব্রাঞ্চের একজন ফিমেল কলিগ আমার সাথে জয়েন করেছেন। উনিও হচ্ছে ট্রেডের জন্য জয়েন করেছেন সেখানে, মানে উনি হচ্ছেন মানে আমাদের ওই ব্যাংকের ডিএমডি স্যারের মেয়ে। তো ম্যাডাম জয়েন করেছেন, যেহেতু এই ব্রাঞ্চটা ট্রেডে খুব ভালো। ম্যাডাম স্যার আমাদের ম্যানেজারকে ফোন দিয়েছেন যে আমার মেয়েকে পাঠাচ্ছি এই ব্রাঞ্চে, তুমি ওকে একটু ট্রেডটা ভালো করে শিখাবা। কিন্তু আমাদের ওই ব্রাঞ্চে ট্রেডের জায়গায় ছিল 8 জন বসতে পারতো, মানে যতটুকু লোড ততটুকু মিলিয়ে 8 জন বসতে পারতো, 8 জনের বেশি আসলে ওখানে স্থান সংকুলন ছিল না। তো আমি যখন জয়েন করলাম, আমি 2 দিন আগে জয়েন করেছি, ম্যাডাম 2 দিন পরে জয়েন করেছে। তো ম্যানেজার স্যার আমাকে বললো, আপনি এখানে তো নতুন আসছেন, এনভায়রনমেন্ট বুঝতে একটু সময় লাগবে, আপনি জেনারেল ব্যাংকিং এ একটু কাজ করেন, অ্যাকাউন্ট ওপেনিং এ কাজ করেন। তো আমি অ্যাকাউন্ট ওপেনিং কাজ শুরু করেছি। 2 দিন পরে ম্যাডাম জয়েন করেছে, ওই ডিএমডি স্যারের মেয়ে জয়েন করেছে। তো ডিএমডি স্যারের মেয়ে জয়েন করার পরে স্বাভাবিকভাবে যেহেতু প্রোফাইল বড়, আমাদের মানে হেড অফ ট্রেড ছিলেন ফিমেল। উনি আবার সিডিসিএস পাস করেননি, আমি তো সিডিসিএস পাস, কিন্তু ওনার ভাষায় আমি হচ্ছে মানে উনি আমাকে বলেছেন জাকির হচ্ছে 11% সিডিসিএস। 11% সিডিসিএস মানে ও তো কোনো সার্টিফিকেশন নাই, মানে আমার ইন্ট্রোডাকশনটাও হয়েছে ব্রাঞ্চের প্রথম এরকম, যে ও তো ট্রেডে কোনো ডকুমেন্টই চিনে না, ও তো সিডিসিএস পাস করেছে, তাহলে ও হচ্ছে 11% সিডিসিএস পাস, আমার নাম দিয়েছে 11% সিডিসিএস পাস। তো আমি জেনারেল ব্যাংকিং কাজ করছি, 2 দিন পরে ম্যাডাম জয়েন করেছে। ম্যাডাম জয়েন করার পর স্বাভাবিকভাবে ডিএমডি স্যারের মেয়ে, সুতরাং ট্রেড হেড বা ম্যানেজার থেকে একটু প্রিভিলেজ তিনি পাবেন, এটা আমাদের আহ সংস্কৃতি বলে, আমাদের নর্মস বলে, এতে বিকল্প হওয়ার কোনো সুযোগ নাই। সো উনি আসলে প্রিভিলেজ পেয়েছেন। উনি মোটামুটি ট্রেডে যাবেন, আমাদের ইন্টারমিডিয়েট ট্রেডের একজন স্যার হেড অফিসে ট্রান্সফার হয়েছে। সো আমাদের ট্রেডে একটা ভ্যাকেন্সি ফাঁকা, একজনকে নিবেন, ম্যাডাম আসছেন, আমি আছি সিডিসিএস হোল্ডার হিসেবে। তো নর্মাল সেন্স থেকে ম্যাডাম যাবেন সেখানে, এতটুকু মোটামুটি ফাইনাল, ইন্টারনালি আমি জানি না, ইন্টারনালি অতটুকু ফাইনাল। তো ম্যাডাম দেখতাম যে মানে মোটামুটি 3টা 3:30টার পরেই ম্যাডাম ট্রেডের এই জায়গাটাতেই থাকতেন, কাজ করতেন, বিভিন্ন ডকুমেন্টেশন দেখতেন, বিভিন্ন ইস্যুস ক্রিয়েট করতেন। তো আমাদের ডকুমেন্ট চেক করতেন আমাদের একজন ভাইয়া, হঠাৎ করে ওনার বেবি অসুস্থ হয়েছে, উনি 1 সপ্তাহ লিভে গিয়েছেন। তো ডকুমেন্ট চেকিং এর ক্ষেত্রে আমার যে হেড অফ ট্রেড, শি ওয়াজ এক্সপার্ট, বাট উনি তো সিডিসিএস হোল্ডার না। একটা আমাদের রিপোর্টেড কাস্টমার, আমি আসলে কাস্টমারের নামগুলি সঙ্গত কারণে বলতে পারছি না, রিপোর্টেড কাস্টমারের একটা বড় ধরনের বিল আসছে। ম্যাডাম, কাস্টমার আপনারা জানেন এই ধরনের নেগোসিয়েশন অনেক সময় হয়, কাস্টমার পেমেন্ট এখন দিতে পারবে না, বিকজ তার ফোর্স লোন সবকিছু মিলে লোনটা পুরোটা অকুপাই। এখন বাই হুকস অ্যান্ড ক্রুকস ওই ডকুমেন্টে ডিসক্রিপেন্সি রেজ করতে হবে।
ম্যাডাম চেক করেছেন ডকুমেন্টটা অনেকবার। ডকুমেন্টটা চেক করে ম্যাডাম এখন ম্যানেজার স্যারকে গিয়ে বলছেন যে স্যার ডকুমেন্ট তো কমপ্লাইন্ট, সো এটা তো আমি আসলে মানে হোল্ড করতে পারবো না কোনোভাবেই না। তো হঠাৎ করে ম্যানেজার বললো যে আপনি জাকিরকে ডকুমেন্টটা দেন তো দেখি, আমি একটু ওর একটা টেস্ট নিই। তো ম্যাডাম আমার কাছে ডকুমেন্টটা নিয়ে আসছে বিকেলবেলা 5টা সাড়ে 5টার দিকে। এসে আমাকে বললো যে জাকির, মানে হোয়াট ইজ দ্যাট টাইমস অ্যাপ্রোচ, জাকির আপনি তো সিডিসিএস পাস করা, দেখি আপনি একটু এখানে একটু কাউন্সিলিং করেন, এই ডকুমেন্টে আমি কোনো ডিসক্রিপেন্সি পাই নাই, দেখি আপনি কোনো ডিসক্রিপেন্সি বের করতে পারেন কিনা। তো আমাকে ডকুমেন্টে দিয়েছে, আমার তো মাথায় সাথে সাথে টোন হয়েছে যে ইট ইজ মাই এসিড টেস্ট। তো আমি ডকুমেন্টটা দেখেছি একবার, আমার থার্ড টাইম, প্রথমবারে আমি মোটামুটি দেখার পর সেকেন্ড টাইমে আই হ্যাভ অবটেন টু ডিসক্রিপেন্সিস, আমি পেয়েছি ভ্যালিড ডিসক্রিপেন্সিস। তো আমি দুইটা ডিসক্রিপেন্সি নিয়ে ম্যাডামের কাছে বললাম যে ম্যাডাম এই দুইটা ডিসক্রিপেন্সি আছে, দিতে পারে। পরে বললো যে আচ্ছা ঠিক আছে। ম্যাডাম আর কোনো কথা বলে নাই, ম্যাডাম মানে ম্যানেজারের কাছে চলে গেছে। ম্যানেজারের কাছে গিয়ে বলতেছে যে স্যার দুইটা ডিসক্রিপেন্সি পেয়েছি, এই দুইটা দিব। এখন ম্যানেজার বলছে যে এই দুইটা ডিসক্রিপেন্সি কি এবং এটা রেফারেন্স, এটা যে দিবেন খুব ট্রিকি ডিসক্রিপেন্সি, মানে এটা নর্মালি ধরা যাবে না, খুব ট্রিকি ডিসক্রিপেন্সি। পরে ম্যাডাম বলতেছে স্যার এটা তো আমি ধরি নাই, এটা জাকির বলছে, বলে যে জাকিরকে ডাক। পরে আমাকে ডাকলো, ডাকার পরে বললো যে আপনি যে ডিসক্রিপেন্সি ধরেছেন আপনি রেফারেন্স দেখেন। তো আমি সিডিসিএস, আমি প্র্যাকটিক্যাল কাজ করি নাই, ডকুমেন্ট চেক করি নাই, কিন্তু আমি তো রুলস এ মাস্টার। আমি ইউসিপি বের করলাম, আইএসবিপি বের করলাম, তখন আইএসবিপি একটু ওয়ান ছিল না, আগের আগের ফরম্যাটটা ছিল। সেই ফরম্যাটটা নিয়ে আমি স্যারকে দেখালাম যে স্যার এই দুইটা জায়গা থেকে এইটার উপর বেস করে এই পিএলটা এভাবে আসে না, এই সার্টিফিকেটের ইনফরমেশনটা এটার সাথে মিসম্যাচ, সো আমরা এই দুইটা ডিসক্রিপেন্সি। ঠিক আছে, ভালো কথা, যান। পরের দিন সকালে 10টা 2-3, ম্যাডাম তখন আসেন নাই, স্বাভাবিকভাবে একটু দেরি করে আসেন। আমাকে স্যার রুমে ডেকেছেন, হেড অফ ট্রেডও ছিলেন। তো উনি বলছেন যে জাকির আপনাকে আমাদের এখানে আপনি মনে হয় জানেন, ম্যাডামের কথা তখন বলেছে আপনি তো অলরেডি এনভায়রনমেন্ট জানেন, সো মানে আপনি বুঝতে পারছেন আমি খুব হাই প্রোফাইলের সাথে ফাইট করতে হবে আপনাকে ট্রেডে নেওয়ার জন্য, বাট আমি আপনাকে ট্রেডে নিব। আহ এবার স্যারকে আমি যেভাবে বোঝাতে চাই, যেভাবে বলতে চাই সেভাবে আমি বলবো। আপনি ট্রেডে আসার জন্য প্রিপারেশন নেন। আপনি আজকে মোটামুটি আমাদের যে এক্সিস্টিং অফিসার ছিল উনি শিফট হবেন, শিফট হলে আপনি আগামীকালকে জয়েন করবেন, এখানে ট্রেডে চলে আসবেন, আমি অফিসারের করে দিচ্ছি। এবার ম্যাডামই বলছেন, যিনি একটু আগে মানে আগে শুরুর দিকে আমাদের 11% সিডিসিএস পাস ইত্যাদি ইত্যাদি বলেছেন, উনি বললেন যে না স্যার জাকিরকে নিয়ে আসেন, জাকিরকে নিয়ে আসলে আমাদের ডকুমেন্ট চেকিং টেকিং এই জায়গাগুলিতে আমি হেল্প হেল্প পাবো, ওকে নিয়ে আসেন। আমার ওই অফিসারের কথা বলবো, উনি একটু বেশি প্রেশার ফিল করেন। দিস ইজ মাই জার্নি, মানে এটা আমার প্রথম ট্রেডে এন্ট্রি নেওয়া যায়। সো আমার ওইটা হয়তো সিডিসিএস না থাকলেও হতো, কিভাবে আমি যদি রুলস গুলি জানতাম, ম্যাডামকে আমি হয়তো সেখানে বলতে পারতাম যে ম্যাডাম আপনি ডকুমেন্ট আমাকে দেন, আমি একটু চেক করে দেখি, আমি রুলস গুলি জানি। এটাও কিন্তু আমার ভ্যালু অ্যাড করতো। সো ঠিক একটা টোন, একটা সেট, একটা কিছু আপনাকে মানে আপনার ক্যারিয়ারটাই চেঞ্জ করে দিতে পারে। এবং সিডিসিএস হচ্ছে এমন একটা সার্টিফিকেশন যেটা প্রতিনিয়ত আপনাকে সিডিসিএস সিনিয়র ম্যানেজমেন্টের সাথে অ্যালাইন করবে, সিনিয়র ম্যানেজমেন্টের সাথে আপনাকে অ্যালাইন করবে। আপনি যদি জানার মানুষ হন, সত্যিকার অর্থে জানেন, ইউ হ্যাভ টু বি ব্লুমড, ইউ হ্যাভ টু বি এনলাইটেন। মানে মেক শিওর আপনি যদি আমার কাছ থেকে লিখিত নিতে চান, আমি লিখিত দিতে পারবো, যদি সত্যিকার অর্থে আপনি জেনে ইন্টারন্যাশনাল রুলস গুলি শেষ করেন। অ্যাপার্ট ফ্রম ইন্টারন্যাশনাল রুলস, আপনি যদি সিডিসিএস টা কমপ্লিট করতে পারেন, আপনার ওটা আপনার ডেজিগনেশনে, আপনার ইনস্টিটিউশনে যত ওটা বাড়বে, ইউ এভার ইমাজিন দ্যাট। হুম? হ্যাঁ তারপর কি সেটাতে সো এটা আমরা একটু প্র্যাকটিক্যালি বললাম, মানে আপনাদের এনকারেজ করার জন্য বলা না, এটা আমার মানে আমি আমার ক্লাসের বিভিন্ন জায়গায় আমার নিজের হিস্ট্রি কিন্তু লম্বা করলে অনেক হিস্ট্রি হয়ে যায়, মানে আমার নিজের হিস্ট্রি আমি অন্য হয়তো এক্সাম্পল ওর কথা এর কথা না বলে শুধু আমার এক্সাম্পল বললেই দেখবেন যে মানে বিকজ আমি আসলে খুব ডিফিকাল্টিস ফেস করে ট্রেডটাকে ওভারকাম করেছি, সো আমি জানি আসলে কোন জায়গায় কি প্রবলেম। কারণ আমি আমার এক্সপিরিয়েন্স মনে আছে, আমি যখন সিডিসিএস পরীক্ষা দিয়ে আমার একটা কলিগের কাছে খুব রিকোয়েস্ট করেছিলাম যে কয়েকটা ডকুমেন্ট চেক দেখার জন্য প্র্যাকটিক্যালি, কারণ আমি তো ট্রেডে কাজ করি না, আমি ডকুমেন্ট চিনি না। আমি রিকোয়েস্ট করেছিলাম কয়েকটা ডকুমেন্ট দেওয়ার জন্য, মানে ও আবার ব্যাংক পলিসি ইত্যাদি, ডেফিনেটলি সেটা হতে পারে ব্যাংক পলিসি ইত্যাদি বিভিন্ন কজ দিয়ে আমাকে কোনো ডকুমেন্ট আসলে আমি দেখিনি। সো সিডিসিএস পরীক্ষা পর্যন্ত আমি নেভার এভার কোনো ডকুমেন্ট প্র্যাকটিক্যালি দেখতে পাইনি,
আমি শুধুমাত্র বই পড়েছি, বইয়ের জায়গা থেকে আমি সিবিসিএস পাস করেছি। বাট আপনাদের জন্য এই সকল জায়গাকে আমি রিসলভ করব। আমরা প্র্যাকটিক্যাল ডকুমেন্ট দেখবো, প্র্যাকটিক্যাল নলেজ গেইন করবো, এক্সাম্পলে যাব, রুলস পড়বো, রুলস এর সাথে মিলিয়ে কোয়েশ্চেন পড়বো, মানে সকল জিনিসকে অ্যালাইন করে পড়বো আমরা। এবং কোর্সটা একটু বড় হবে, আমি প্রথমেই বলে রাখছি যে কোর্সটা আমরা হয়তো প্রথম দিকে বলেছিলাম যে মোটামুটি 30-35টা ক্লাসে শেষ করতে পারবো, কিন্তু আসলে শেষ হয় না। কারণ আমাদের এখন ঠিক যে ব্যাচটা শেষের দিকে আছে সেই ব্যাচের সম্ভবত 35তম ক্লাস চলে এখন। আমরা আরো 5টা ক্লাস লাগবে, তাদের ডকুমেন্ট চেকিং এর জন্য আরো 4টা ক্লাস লাগবে, নিয়ার অ্যাবাউট 45 ক্লাসেস হয়, হয়ে যায় সবকিছু মিলিয়ে। সো আপনাদের জন্য টাইমটা ওরকম 45 ক্লাসের মতো ইস্যুসটাই কভার করতে হবে, কারণ আমরা গ্র্যাজুয়ালি যাই, তাড়াহুড়া করি না, আপনাদের উপর প্রেশার ক্রিয়েট করি না। শুধুমাত্র আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে আপনাদের কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, কারণ লম্বা কোর্স, নিয়ার অ্যাবাউট 4 মান্থস, নিয়ার অ্যাবাউট 4 মান্থ। সো কেউ যদি মনে করেন যে আমি মাঝখানে ছেড়ে যাবো, অনেক অপশন আসবে, আপনি দেখবেন যে একটু মানে আপনার মানে কনসেপ্টটা হারিয়ে ফেলবে, অথবা আপনার মনে হবে যে না এখন মনে হয় একটু চাপ হয়ে যাচ্ছে, বা আচ্ছা পরে দেখবো, কন্টিনিউশন হারিয়ে ফেলবে। এই জায়গাটা ব্রিজ করা যাবে না। এই জায়গাটা ব্রিজ না করলে দেখবেন যে ইউ মানে কমপ্লিটলি অ্যাচিভ ইউর ডিজায়ার। এবার আমরা চলে আসি সিডিসিএস সার্টিফিকেশনটা কেমন হয় সেটা নিয়ে কথা বলবো। সকল রুলস আপনি জানলেন, আমার সাথে কোর্স করানোর সাথে সাথে এই 40-42টা ক্লাসে আমি আপনাদের যতটুকু বলবো, যতটুকুনি পরীক্ষা নিব, যত ইনস্ট্রাকশন দিব, ততটুকু ইনস্ট্রাকশন ইজ কমপ্লিটলি এলিজিবল ফর ইউর এক্সাম, এবং অতটুকু প্রিপারেশন নিলে আপনি সিডিসিএস এর জন্য কোয়ালিফাইড হয়ে যাবেন। অতটুকু প্রিপারেশন, আর বাইরের কোনো কিছুর সাথে ইনভলভ হওয়ার দরকার নাই। সিডিসিএস পরীক্ষাটা কিভাবে হয়? সিডিসিএস পরীক্ষাটা হচ্ছে এখন সোজা হয়েছে। আপনি যখন ফুল কমপ্লিট প্রিপারেশন কমপ্লিট করবেন, আমি মডেল টেস্ট নিব, আমি আপনার এক্সাম নিব, আমি আপনাকে ইভ্যালুয়েশন দাঁড় করিয়ে দিব যে আপনারা আসলে এত মার্কস পেয়েছেন। আমি আপনাদের ওই রেকর্ডিং ক্লাসও বলেছি যে আপনি বিভিন্ন পরীক্ষার মার্কস অ্যাড করে আমি আপনাকে একটা প্রোফাইল দাঁড় করাবো। আপনার ওই প্রোফাইল দেখে আপনি নিজেই বলবেন জাকির ভাই আমি এখন পরীক্ষা দিলে পাশ করবো। যখন আপনার এই কনফিডেন্সটা আপনার মধ্যে চলে আসবে, দেন ইউ উইল গোয়িং ফর রেজিস্ট্রেশন। আপনি রেজিস্ট্রেশনের জন্য যাবেন। রেজিস্ট্রেশনটা কত? রেজিস্ট্রেশনটা হচ্ছে এখন 695 জিবিপি নেওয়ার কথা, তারপরে এখন দেখছি যে 35 জিবিপি একটু বেশি নেয় ওরা, বাট এটা ডিসকাউন্ট করানো যায়। 700 জিবিপির মতো কস্টিং। পরীক্ষাটা 2টা পার্টে হবে। পরীক্ষাটা হবে 2টা পার্ট। কি কি থাকবে? প্রথম যেটাকে বলা হয় সেকশন 1, এই পার্টটার নাম হচ্ছে ফাউন্ডেশন অফ ডকুমেন্টারি ক্রেডিটস। এটা হচ্ছে 50টা এমসিকিউর একটা পরীক্ষা, সময় থাকে 2 মিনিট। দাও। সময় থাকে 90 মিনিট। তো 90 মিনিটসে 50টা এমসিকিউ, এটা একটা পরীক্ষা। সেকেন্ড সেকশন 2, এটা আরেকটা পরীক্ষা। এই পরীক্ষার নাম হচ্ছে ম্যানেজমেন্ট অফ ডকুমেন্টারি ক্রেডিটস। এখানে 20টা এমসিকিউ থাকে, 3টা সিমুলেশন থাকে। এমসিকিউ কি, সিমুলেশন কি, আমাদের একটু পরে আমরা এটা নিয়ে কথা বলবো। সিমুলেশন এবং সিমুলেশনের পার্ট এবং এমসিকিউর পার্ট কেমন হবে সেগুলি নিয়ে আমরা কথা বলবো, বা কোয়েশ্চেন ডেমো দেখবো। প্রথম পার্টটা এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, আগে সিডিসিএস আমরা যখন পরীক্ষা দিতাম তখন এই 2টা পার্ট একসাথে পরীক্ষা দিতে হতো, বাট এখন আপনাদের জন্য একটু ফ্লেক্সিবল করেছে কোর্সটা। আপনারা 2টা রেজিস্ট্রেশন 2 ভাবে করতে পারেন। মানে টোটাল কোর্স ফি 700 জিবিপি। আপনি যদি মনে করেন সেকশন এটা প্রথমে পরীক্ষা দিবেন, তাহলে সেকশন এটা আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। এটা ঠিক, রেজিস্ট্রেশন কমপ্লিট করলে এইটা পাস করলে সেকেন্ড সেকশন 2টা পরীক্ষা দিতে পারবেন। কেউ যদি মনে করেন যে পুরো কোর্সটা একসাথে পরীক্ষা দিবেন, সেটাও সম্ভব, কারণ আপনি যখন রেজিস্ট্রেশন করতে যাবেন তখন সিলেক্ট করার অপশন আছে, আপনি কি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেকশন 'এ এন্ড সেকশন 'বি বোথ, না সেকশন 'এ'। কারণ সেকশন 'এ পাস না করলে সেকশন 'বি দিতে পারবেন না। সুতরাং মানে ইস্যুটা বুঝেন, সেকশন এটা ম্যান্ডেটরি প্রথমে দিবেন, সেকশন 2টা সেকশনে পাস করার পরে দিতে পারবেন। কেউ যদি 2টা সেকশন একসাথে দিতে পারবেন, ইট ইজ কোয়াইট পসিবল। সো 3টা অপশন আছে আপনার জন্য। প্রথম সেকশনে যদি কেউ পরীক্ষা দিতে চান, পরীক্ষা দিলেন, রেজিস্ট্রেশন করলেন, পরীক্ষা দেওয়ার পরে আপনি এখানে মার্কসটা যেটা আপনার 50 মার্কস, এইটার 70% মার্কস আপনাকে পেতে হবে, অর্থাৎ 35 পেতে হবে মিনিমাম। তার বেশি পেলে ভালো, কম পেলে এই পার্টে আপনার কিন্তু ফেল আসবে।
এখানে যদি আপনি 35-এর নিচে পান, যদি আপনি এটা ফেল করেন, সেকশন বি দিতে পারবেন না। এটা আবার রিসেট পরীক্ষা দিয়ে আপনাকে পাস করতে হবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান ইস্যুস। নাম্বার টু হচ্ছে সেকশন এ তে পাস করেছেন, সেকশন বি পরীক্ষা দিলে এখানেও আপনাকে, এখানেও যেহেতু 50 মার্কস, এই 50 মার্কসে 20টা এমসিকিউ থাকে, 3টা সিমুলেশন থাকে, এই 50 মার্কসে আপনার 35 পেতে হবে আবার। তাহলে এই 35-এ কম মার্কস পেলে আপনি ফেল, যদি বেশি মার্কস পান আপনি পাস করে ফেলেছেন। 35 অ্যান্ড অ্যাবাভ, 35 পেলেও পাস। তাহলে মূলত দুইটা পার্ট মিলে, প্রথম পার্টেও আপনাকে মিনিমাম 35 পেতে হবে, দ্বিতীয় পার্টেও মিনিমাম 35 পেতে হবে। যদি দুইটা পার্টকে আমি কম্বাইন করি, 70টা এমসিকিউ হয়, 3টা সিমুলেশন হয়, এটা আসলে কেমন টাইপের প্রশ্ন হয়? এমসিকিউটা আমি ডেমো দেখাবো একটু পরে। এমসিকিউটা হচ্ছে একটা লাইন কোয়েশ্চেন আসবে, 1 লাইন 2 লাইন 3 লাইনের কোয়েশ্চেন থাকবে, সেখানে 4টে অ্যান্সার থাকবে, আপনি জাস্ট মার্ক করবেন, টিক চিহ্ন দিবেন। 70টা, এখানে 50টা, এখানে 20টা। সেকেন্ড পার্টের যে 20টা এমসিকিউ, এই 20টা এমসিকিউ একটু বড় হয়, একটু বড়, ছোট না, একটু বড় হয়, কোয়েশ্চেনটা একটু বড় হয়, একটু কেস স্টাডি টাইপের হয়। আর এই 20 মার্কসের কোয়েশ্চেন, বাট এই কোয়েশ্চেনগুলি কোনো কেস স্টাডি টাইপের কোয়েশ্চেন হবে না, এগুলি হচ্ছে রেগুলার রুলস এন্ড রেগুলেশনস থেকে প্রশ্ন হয় সরাসরি। আর এগুলি হচ্ছে সরাসরি, এই 20 হচ্ছে সরাসরি রুলস এন্ড রেগুলেশনসটাকে একটু ইনডেরিক আপনার কেস স্টাডি টাইপ করে আপনার মেন্টাল স্ট্রাকচারটাকে যাচাই করে, এই 20 মার্কস। সিমুলেশনস তিনটা আসলে কি? সিমুলেশনস হচ্ছে ডকুমেন্ট স্ক্রুটিনি বলা হয় এটাকে। ডকুমেন্ট স্ক্রুটিনিতে যেটা করা হয়, আপনাকে অনেকগুলি ডকুমেন্ট দিবে, দিয়ে সেই ডকুমেন্টগুলির উপর 10টা ডিসক্রিপেন্সি দেওয়া থাকবে, 10টা পয়েন্ট দেওয়া থাকবে। পয়েন্ট দেখে আপনাকে বলা হবে যে উপরে যে ডকুমেন্টগুলি দেওয়া হয়েছে সেই ডকুমেন্ট থেকে আপনি ডকুমেন্টগুলির যে কোনো 5টা ত্রুটি বের করুন। আপনাকে নিজে কোনো কথা লিখতে হবে না, নিজে কোনো কথা লিখতে হবে না, পয়েন্টগুলি নিচে লেখা থাকবে, আপনি জাস্ট পয়েন্ট ক্লিক করবেন যে আমার কাছে মনে হচ্ছে এটা ডিসক্রিপেন্সি, এটা ডিসক্রিপেন্সি, এটা ডিসক্রিপেন্সি। ডিসক্রিপেন্সি মানে ত্রুটি, মানে আপনি মনে করছেন যে এই ডকুমেন্টে এই প্রবলেম আছে। এখন কোন একটা ডকুমেন্টে কি কি প্রবলেম আছে, ওই যে আমি আমার ম্যাডামের গল্পটা এই জন্যই একটু আগে বলে এসেছি, যে আপনার কোন ডকুমেন্টে কি প্রবলেম আছে সেটা আপনি কিন্তু রুলস না না জানলে বলতে পারবেন। সো রুলসটা জানাটা আগের জরুরি, রুলস জানার পরে আপনি এই ডিসক্রিপেন্সি গুলি ইজিলি চেক করতে পারবেন। তাহলে 3টা সিমুলেশনস থাকে, প্রত্যেকটা সিমুলেশনসে কয়েকটা ডকুমেন্ট দিবে, দিয়ে আপনাকে বলবে যে এটার অ্যান্সারটা যে কোনো 5টা অ্যান্সার সিলেক্ট করেন, 10টা লাইন দেওয়া থাকবে, ডিসক্রিপেন্সি বলা থাকবে। ধরেন বললো লেট শিপমেন্ট, বললো যে লেট প্রেজেন্টেশন, তারপরে বললো যে বেনিফিশিয়ারি নেম ইজ নট কারেক্ট, অথবা অ্যাপ্লিকেন্ট নেম ইজ নট কারেক্ট, অথবা অন্য 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 জিনিসগুলি নিয়ে 10টা পয়েন্ট হবে। আপনি 10টা পয়েন্ট থেকে জাস্ট 5টা পয়েন্ট বাটন ক্লিক করে ক্লিক করবেন যে এই 5টাকে আমি ডিসক্রিপেন্সি হিসেবে ট্রিট করেছি। প্রত্যেকটা টিক 2 মার্কস এই জায়গাটা। তার মানে 3টা সিমুলেশন থাকবে, 3টা সিমুলেশন, প্রত্যেকটা সিমুলেশন হচ্ছে 10 মার্কস করে। একটা সিমুলেশনে আপনার 5টা ডিসক্রিপেন্সি সিলেক্ট করতে হবে, প্রত্যেকটা ডিসক্রিপেন্সি 2 মার্কস। এটা কিন্তু ডেঞ্জারাস, হলে খুব ভালো, না হলে কিন্তু সমস্যা আছে। কারণ একটা যদি ভুল আপনি মার্ক করেন 2 মার্কস চলে যাবে, একটা যদি কারেক্ট আইডেন্টিফাই করেন 2 মার্কস আপনার এনরিচ করবে। সো 20 এমসিকিউ এবং 3টা সিমুলেশন থেকে 5টা 5টা 15টা ডিসক্রিপেন্সি রেজ করলে হচ্ছে দ্বিতীয় পার্টের পরীক্ষা। বাট দ্বিতীয় পার্টের এই সিমুলেশন পরীক্ষাটা কিন্তু একটু বড় পরীক্ষা হয়, কারণ এইখানে আমরা, এখানে ডকুমেন্ট চেকিং এর ইস্যু থাকে, তারপরে রুলস রেগুলেশনস গুলি কি ইমপ্লিমেন্টেশনের ইস্যুস থাকে, টেকনিক্যালি অনেকগুলি ইস্যুস থাকে, আমরা টেকনিক্যাল ইস্যুস গুলি নিয়ে কভার করবো। কন্টেম্পোরারি ইস্যুস গুলিতে আমি অনেককেই দেখেছি পরীক্ষা দিয়েছে বাট পাশ করতে পারে নাই, তারা সবাই এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে। পার্ট ওয়ানে পাশ করে যাওয়া যায়, কারণ পার্ট ওয়ানটা রুলস জানলে পার্ট ওয়ানটা পাশ করা যাবে। বাট রুলস জানার পরেও এটা রেগুলেশনসটা প্র্যাকটিসটা না জানলে পার্ট টুটা পাশ করাটা টাফ, সত্যিকার অর্থে টাফ। সো পার্ট টুটা পড়তে হবে ভালো করে। আমরা যেটা করি সেটা হচ্ছে পার্ট টুর জন্য আমরা এমসিকিউর একটা বড় সেট দেই, এবং সিমুলেশনটা আমি প্র্যাকটিক্যালি 4টা সিমুলেশনের ক্লাস করি, লম্বা ক্লাস করি, 4টা সিমুলেশনের ক্লাস করি। মানে আমরা আসলে সকল এগুলি একটু সিমুলেশনের ক্লাসগুলি পরে করি, সকল রুলস জানার পরে আমরা সিমুলেশনের ক্লাসগুলি করি। এবং যারা সিমুলেশনের ক্লাসগুলি করবেন, আমি কনফিডেন্ট, কারণ আমি তো রিয়েল ডকুমেন্ট দেখাবো আপনাদেরকে, আমি কনফিডেন্ট যে যারা মনোযোগ দিয়ে ক্লাস করবেন তারা সিমুলেশনের পার্টটা মোটামুটি পাবেন। এক্সামটা কেমন হয়? রেজিস্ট্রেশনের ইস্যুটা, যখন আপনি ফুল কমপ্লিট প্রিপারেশন নেবেন, আপনারা আমাকে বললেই হবে যে ভাইয়া রেজিস্ট্রেশন করতে চাচ্ছি। আমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেটা হবে,
যে আপনার ইমেল আইডিটা দিয়ে আমি একটা LIBF একটা মেল করব, করলে আপনার জন্য একটা ইনভয়েস আসবে। সেই ইনভয়েসের একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার দিয়ে আপনি চাইলে আপনি, অথবা আপনি যদি মনে করেন যে ভাই আপনি পে করে দেন, একটা ওই ক্রেডিট কার্ড বা অন্য কোনো ওয়েতে পেমেন্ট করে দেওয়া যায়। পেমেন্ট করে দিলে যদি 700 GBP সমপরিমাণ বাংলা টাকা তখন আপনাকে প্রোভাইড করতে হবে, যদি দুইটা একসাথে রেজিস্ট্রেশন করেন। আর যদি প্রথমটা করেন তাহলে 350 প্রথমেই দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন, পার্ট টুটা আপনি পরে একটু সময় নিয়ে দিতে পারেন। রেজিস্ট্রেশন করার পরে আপনার নামে একটা আইডি ক্রিয়েট হবে। লাস্ট জাস্ট টাইপ দিস ওয়ান, এই টাইপের একটা আইডি ক্রিয়েট হবে। এই যে এই টাইপের একটা আইডি ক্রিয়েট হবে। এই যে এই টাইপের একটা আইডি ক্রিয়েট হবে, দেখেন ইউ আর লগইন ইন মিস্টার MG হোসেন সিডিসিএস CSDC, এটা আমার আইডি। এরকম একটা আইডি ক্রিয়েট হবে, এবং আপনি যখন সিডিসিএস পাস করবেন তখন আপনার নামের পাশে এখানে ডেজিগনেশন দেওয়া হবে। এটা কিন্তু ওয়ার্ল্ড রেকগনাইজ ডেজিগনেশন। আপনার নামের শেষে এই ডেজিগনেশন কিন্তু আপনার ব্যাংক, ইন্টারন্যাশনাল রেপুটেশনাল ইস্যুস কোন জায়গাতে আপনি সরানোর দরকার নাই। আপনি কিন্তু এখানে আপনার নামটা ইনপুট করতে পারেন। সো আপনার নাম দিয়ে আপনার আইডিটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনি যে কোনো জায়গায় ওখানে ঢুকলেই আপনি রেজিস্ট্রেশন বাটনটা ক্লিক করে মানে আপনি আপনার পরীক্ষার ডেট সেট করতে পারবেন। আপনি যেদিন রেজিস্ট্রেশন করবেন 1 বছর আপনার পরীক্ষার ডেট সময় থাকবে, এর মধ্যে যে কোনো দিন আপনি পরীক্ষায় বসতে পারবেন। যে কোনো দিন, ফ্রাইডে স্যাটারডে নট অনলি, যে কোনো দিন পরীক্ষার সেট নিতে পারবেন। আপনি চাইলে বাসায় পরীক্ষা দিতে পারবেন, বাট বাসায় পরীক্ষা দেওয়াটা একটু ঝামেলা আছে। বাংলাদেশে অনেকগুলি ইনস্টিটিউশন আছে, ঢাকার বাইরে আছে, আপনি সেই যে কোনো একটা ইনস্টিটিউশনে আপনি পরীক্ষার সিট নিতে পারবেন। পরীক্ষাটা হবে কিভাবে? আপনি পরীক্ষার সিট নিবেন যে জায়গায়, তারা আপনাকে একটা মেল করবে যে আপনার এত তারিখে পরীক্ষা, আপনি তো ডেট নিয়েছেন, সেই ডেটের সেই সময়ের আগেই আপনি ওখানে চলে যাবেন। যাওয়ার পরে তারা ডেডিকেটেড একটা কম্পিউটার ওপেন করবে, ওদের একটা আইডি পাসওয়ার্ড থাকে, সেটা দিয়ে ওপেন করে আপনাকে জাস্ট আমার এই স্ক্রিনের মতো এরকম একটা স্ক্রিন এরকম দিয়ে দিবে। কোয়েশ্চেন চলে আসলো, যে কোয়েশ্চেনের সাথে আপনি অন্য কোনো জিনিস ওপেন করতে পারবেন। এবার আপনি ওই যে 50টা MCQ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 50টা MCQ থাকবে। একটা MCQ আসছে, এটা দাগ দিলেন, পরের MCQটা আসবে, দাগ দিলেন, পরের MCQ আসবে। এভাবে MCQ দিবেন, দাগাবেন। 50টা MCQ শেষ, ফাইনাল বাটন ক্লিক করবেন, অটোমেটেড একটু মুভমেন্ট করবে, করার পরে মানে 10-15 সেকেন্ডের মধ্যে রেজাল্টটা চলে আসবে যে ইউ আর পাস্ট অথবা ইউ আর ফেল। সেম সেকেন্ড পার্টের জন্য আপনি যখন আপনার কাছে কোয়েশ্চেন এরকম কম্পিউটারে চলে আসবে, আপনি ওখানে কোনো কিছু লিখতে হবে না, কিন্তু টাইপ করার কোনো কিছু না, শুধুমাত্র টিক দিবেন। আপনি টিক দিবেন, ইভেন ডিসক্রিপেন্সি যে ডকুমেন্টটা চেক করবেন সেটাও কিন্তু কোনো জায়গায় আপনি কোনো কিছু লিখবেন না, আপনি শুধু বাম দিকে টিক দিবেন। আমি দেখাবো কোয়েশ্চেন একটু পরে, একটা সিম্পল কোয়েশ্চেন আপনাদের। বাম দিকে শুধু টিক দিবেন, টিক দিলে ফাইনাল প্রসেস করলে আপনার এক্সাম শেষ। দিস ইজ দ্য এক্সাম প্রসেস, রেজিস্ট্রেশন প্রসেস, প্রিপারেশন প্রসেস, মোটামুটি আমরা কথা বলেছি। এখন যারা রেজিস্ট্রেশন করবেন, আই উইল হেল্প ইউ। যারা এক্সামের জন্য সেন্টার সিলেকশন করার ক্ষেত্রে যেটা হয় সেটাও আমি হেল্প করবো, কারণ সেন্টার সিলেকশনের ক্ষেত্রে একটা জায়গায় একটু মানে খুব প্রিকশনাসলি দেখতে হয়, সেটা হচ্ছে যে সেন্টারের পাশে কোনো জায়গায় কোনো সাউন্ড হয় কিনা। কারণ আপনি যে সেন্টারে পরীক্ষা দিবেন, কারণ LIBF থেকে এটাকে মানে পিয়ারসনের যে সেন্টারগুলি নেয়, যে সেন্টারগুলিতে পরীক্ষা হয়, এগুলির ক্ষেত্রে একটা রিকোয়ারমেন্ট থাকে যে আপনার মেইন রাস্তা থেকে এত এত ফুটের মধ্যেই অফিস থাকতে হবে। তো এই অফিসগুলি ওই মেইন রাস্তা থেকে কয়েক ফুট বা কয়েকশো ফুটের মধ্যে থাকতে গিয়ে ওই সেন্টারগুলিতে প্রায় মেইন রাস্তার পাশ থাকে। আর এই সেন্টারগুলিতে মেইন রাস্তাতে আমরা জানি গাড়ি টাড়ি চলাচলের ইস্যুস থাকে, এই সাউন্ডগুলি ম্যাক্সিমাম সময় থাকে। অনেকগুলি সেন্টারে আছে বাংলাদেশের খুব রেপুটেশনাল সেন্টারগুলির ঠিক পাশেই সাউন্ডের ইস্যু থাকে, খুব পাশেই থাকে। তো এই সাউন্ডের ইস্যু আসসালামু আলাইকুম। যেটা ওয়ালাইকুম আসসালাম। ভালো আসসালামু আলাইকুম মামি, ভালো আছেন? কি খবর? এই সাউন্ডের ইস্যু থাকার কারণে তুমি তো বড় হয়ে গেছো। হ্যাঁ, সাউন্ড ইস্যু থাকার কারণে যে প্রবলেমটা হয় সেইটা অনেক সময় আপনার পরীক্ষার সময় মানে আপনার কনসিস্টেন্সিটাকে ব্রেচ করে, এবং এটা খুব সিভিয়ার ইস্যুস, খুবই সিভিয়ার ইস্যুস। সো সেন্টার সিলেকশনের ক্ষেত্রে আমি আপনাদেরকে কোঅপারেট করব। কয়েকটা সেন্টারের কথা বলবো, যে এই সেন্টারগুলো, কারণ আমি তো সবগুলি সেন্টার ঘোরা জানা এক্সপিরিয়েন্স নিয়ে কয়েকটা সেন্টার বলবো। যেমন মোহাম্মদপুর একটা সেন্টার আছে, মোহাম্মদপুর এরিয়া যারা থাকে তারা ওই সেন্টারটা ভালো। গুলশানে একটা সেন্টার আছে ভালো, উত্তরাতে একটা সেন্টার আছে ভালো, অথবা অন্য কোনো সেন্টারের কথা বলবো, আমি বলবো যে ভাই এগুলি থেকে একটা সিলেক্ট করে। এই সেন্টারগুলি হচ্ছে
মানে রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে, মেইন রাস্তার পাশে রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে কাম অ্যান্ড কোয়াইট, সেগুলি থেকে পরীক্ষা দেওয়াটা একটু ইজিয়ার। সো রেজিস্ট্রেশন পরের প্রসেসটা যতটুকু যেটা আছে আই উইল শোল্ডার, এবং আমি আপনাদেরকে প্রসেস করবো ইনশাল্লাহ। পরীক্ষা দিলেন, রেজাল্টের ক্ষেত্রে কি হয়? রেজাল্টের ক্ষেত্রে যারা পাশ করে 70 থেকে 94% পর্যন্ত, এই পাসটাকে বলা হয় জেনারেল পাস। আর 95 থেকে 100 যারা পান, 100-তে 95 বা 1 থেকে 100 যারা পান, তাদেরকে বলা হয় ডিস্টিংশন পাস। মানে তারা হচ্ছে খুবই প্রেস্টিজিয়াস পাস করে তারা, এবং এটা মানে আইসিসি থেকে বা এলআইবিএফ থেকে ওদেরকে রেকগনাইজ করা হয় যে তারা মোর এক্সপার্ট ইন ট্রেড। সো 95 থেকে 100 আমাদের দেশে না, এরকম না। আমাদের দেশে আছে, ব্যাংকে এসে একজন আপু আছে, আরো 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 কয়েকজন আছে। আমাদের মার্ক অনেক কম, আমি আমি মানে 80-80 ঘরে আমার মার্কস ছিল। বাট অনেকেই কিন্তু 95 বা এরকম মার্কস আছে, বাংলাদেশে আছে, মানে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে নাই বললাম। ছোট কোর্সটা যেটা, অর্থাৎ প্রথম যে কোর্স, অর্থাৎ এই যে দেখেন ফাউন্ডেশন অফ ডকুমেন্টারি ক্রেডিট, এটাকে মানে সিঙ্গেলে বলা হয় A4DC। আর ম্যানেজমেন্ট অফ ডকুমেন্টারি ক্রেডিট যেটা সেকেন্ড পার্ট, এটাকে বলা হয় MODC। MODC, আর এটা হচ্ছে A4DC। A4DCর জন্য মোটামুটি যে এরিয়াগুলিকে কভার করে সেই এরিয়ার অ্যাসেসমেন্ট হচ্ছে এরকম। আপনারা একবার রিডিং করতে পারেন যে কোন কোন জায়গায় আসলে টাচ করে কোয়েশ্চেন, সেগুলি হচ্ছে এগুলি সব ক্যারিকুলারের বই থেকে দেওয়া। ক্যারিকুলারের বইতে এগুলি মানে পয়েন্ট টু পয়েন্ট ব্যাখ্যা করা আছে। এইটা হচ্ছে MDGCর পার্ট, অর্থাৎ সেকেন্ড পার্টটার ক্ষেত্রে কোয়েশ্চেন গুলি যে যে পার্ট থেকে আসে সেটা হচ্ছে মোটামুটি অ্যাসেসমেন্ট হয়ে এরকম। রেজিস্ট্রেশন ফি 730 আমরা বলেছি, পার্ট প্রথমটা পড়লে 350 জিবিপির মতো হয়, কম বেশি হয়, একটু কম বেশি হয়। আর রেজিস্ট্রেশন করে যদি ফেল করেন, সেটা আবার 50% মোটামুটি ধরে নেন যে 50% আবার রেজিস্ট্রেশন ফি দিতে হবে। যেই কোর্সই আপনি করেন, পার্ট ওয়ানটা ফেল করলে এটা রেজিস্ট্রেশন ফি 50%, পার্ট টুটা করলে সেটারও অলমোস্ট 50%। আপনার যে সিরিজের সার্টিফিকেটটা, এটার ভ্যালিডিটি থাকে 3 ইয়ার্স। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল ইস্যুস। এই 3 ইয়ার্সটা আসলে কি থাকে, কি ইস্যুস, সেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। এটা হচ্ছে একটা ফর্মাল সিডিসিএস সার্টিফিকেট, এটা আমার সার্টিফিকেট। যখন আপনি পরীক্ষা দিয়ে পাশ করবেন, ওরা যখন বলবে যে কনগ্রেচুলেশন ইউ হ্যাভ অ্যাচিভড সিডিসিএস সার্টিফিকেশন, তার 1-2 দিনের মধ্যেই অনলাইনে সার্টিফিকেটটা আপনার কাছে চলে আসবে, এবং এই অনলাইনে সার্টিফিকেট দিয়ে আপনি সকল কাজ কমপ্লিট করতে পারবেন। ফিজিক্যাল সার্টিফিকেটটা মোটামুটি মাসখানেক সময় লাগে, যেহেতু তারা কুরিয়ার করে একটা বই সহ, সেটা আসতে মাসখানেক সময় লাগে। বাট অনলাইন সার্টিফিকেট দিয়ে আপনি কাভার আপ করতে পারেন। এটা হচ্ছে সার্টিফিকেট। এখানে দেখেন সার্টিফিকেটের একটা ভ্যালিডিটি থাকে, দিস ইজ ইম্পর্টেন্ট। নভেম্বর 2023 টু 31 অক্টোবর 2026 আবার সার্টিফিকেশন ভ্যালিডিটি। এই সার্টিফিকেশনের ভ্যালিডিটিটাকে রিসার্টিফাইড করতে হবে। এটা হচ্ছে দুইটা ইস্যু। প্রথমত, এটা কেউ কেউ মনে করেন ভাইয়া এই ঝামেলা যাব না, এটা দরকার নাই। আবার এটা আসলে আপনার পোটেনশিয়ালিটি ক্রিয়েট করবে। কিভাবে, সেটা নিয়ে আমি একটু কথা বলবো, জাস্ট 5 মিনিটস। আপনি কোন একটা সার্টিফিকেট রিসার্টিফিকেট করতে হলে আপনার 36 আওয়ার্সের ট্রেনিং লাগবে। এই ট্রেনিংটা বাংলাদেশের বিভিন্ন অর্গানাইজেশন প্রোভাইড করে, বিশেষ করে আইসিসি করে, তারপরে আরো বিভিন্ন ইনস্টিটিউশন আছে, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন আছে। বিশেষ করে আমাদের দেশে ফিজিক্যাল ট্রেনিং গুলি হয়, আইসিসি করে, এবং আইসিসির পাশাপাশি আরো অন্য ইনস্টিটিউশনও করে রিসার্টিফিকেশনের কোর্সগুলি, ট্রেনিং গুলি করে। আপনি একটা ট্রেনিং ডে লং একদিনের ট্রেনিং করলে এখান থেকে 10 পয়েন্ট আপনার হয়ে যায়, যেটা 36 পয়েন্ট বলেছি। সো 3 বছরে আপনার আসলে মূলত, আমি যদি ধরি 3টা ট্রেনিং করলে হয়ে যায়। এটার কস্টিং খুব বেশি না, মানে 5,000, 6,000, 7,000 এরকম, হয়তো 5-6 হাজার টাকা কস্টিং। মানে 36 পিরিয়ড জন্য আপনার হয়তো 15 থেকে 18 হাজার টাকার মতো একটা খরচ আসে, 3 বছরে আসবে, যদি আপনি প্রাইভেট নিজে কোর্সটা করতে চান, ট্রেনিংটা করতে চান। আর যদি অনেক ব্যাংক, ভালো ব্যাংকগুলি বা ম্যাক্সিমাম ব্যাংকই যারা সিডিসিএস পাস করে ব্যাংক খরচ দিয়ে সেই ট্রেনিং গুলি করা, তো সেক্ষেত্রে তো ব্যাংক খরচ করলে তো আপনার সেখানে টাকা দরকার হয়। এই মোটামুটি 3 দিনের 3টা ট্রেনিং আপনাকে করতে হবে এই 36 পয়েন্টটাকে অ্যাচিভ করার জন্য। এই জায়গাটা তো আপনাদের যাদের যতটুকু হেল্পের দরকার, হ্যাঁ আই উইল হেল্প, কারণ আমার এই জায়গাটাতে কানেক্টিভিটি রয়েছে। কস্টিং বলেন, অন্য অন্য জায়গাগুলিতে বলেন, যেভাবে বলেন
আমি আপনাদের হেল্প করতে পারবো ইনশাল্লাহ। বাট এরপরে এই রি সার্টিফিকেশনের জন্য আপনার LIBF এ আবার একটা ফি জমা দিতে হয় 220 GBP, যেটাকে বলে 220 GBP। এটা হচ্ছে রিসার্টিফিকেশন ফি। সবকিছু মিলিয়ে আমি যদি 220-এর কথাও যদি বলি, সেটা প্রায় 27,000 টাকার মতো হয়। আর যদি এই 36 পিডিওর কথা বলি, 36-এর মধ্যে 10-15 হাজার টাকার মতো, সবকিছু মিলিয়ে 36 মাসে নিয়ার অ্যাবাউট 35 থেকে 40 হাজার টাকার একটা কস্টিং আপনার এডিশনালি থাকবে। এখন 3 বছরে 40,000 কস্ট, আপনি যেভাবে দেখেন, এটা কি আপনার কস্ট ইফেক্টিভ হবে না এটা আবার ওয়েস্ট হবে আপনার জন্য, এটা আপনি চিন্তা করুন। বাট আমি এটাকে কমপ্লিটলি পোটেনশিয়ালিটি দেবো। কেন? দুইটা কারণ। প্রথম হচ্ছে, আপনি যে 3টা ডে লং ট্রেনিং করবেন, ট্রেনিং সেটা ধরেন আপনি টাকা দিয়ে করলেন বা অন্য কারো টাকার মাধ্যমেই করলেন, সেটা বাংলাদেশের যে যদি ICC করে বা অন্য কেউ করে, রিপুটেড ইনস্টিটিউশনে করে, সেই জায়গাটাতে নিয়ার অ্যাবাউট 150, 200, 250 ব্যাংকার একত্রে ট্রেনিং করে। সবাই ট্রেডের থাকে, ম্যাক্সিমাম সিরিয়াস হোল্ডার থাকে অথবা ট্রেড এক্সপার্ট থাকে। এই যে আপনার একটা ট্রেডের এতগুলি মানুষের সাথে একসাথে মানে ইন্ট্রোডিউস হওয়ার স্কোপ, এটা আপনার পোটেনশিয়াল ক্রিয়েট করবে। সেখানে আমাদের 63টা বা 57টা ব্যাংকের, অনেক ব্যাংকের হেড অফ ট্রেড থাকবে। সেখানে কোয়েশ্চেন সেশনের অ্যান্সার থাকে, আপনার ইভ্যালুয়েশন জাজমেন্ট করার সুযোগ থাকে, পরীক্ষা থাকে, তারপরে হচ্ছে আপনি কোয়েশ্চেন করতে পারেন, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, অনেকগুলি ডে লং। তো একদিন সারাদিনে তো শুধুমাত্র পড়া থাকে না, পড়ার বাইরে আরো অনেক কিছু থাকে। সো এই সকল জিনিস মিলিয়ে ওইটা আপনার জন্য টনিক্যাল পয়েন্ট। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, একটা কোর্সে আমি এই এরকম একটা ডে লং ট্রেনিং এ আমি অ্যাড হয়েছি। আমি ক্লাস করছিলাম, পরে একটা সময় আমি 2টা কোয়েশ্চেন করেছিলাম যে মানে যিনি মানে ট্রেনার ছিলেন যে এটা কেন, এটা কোনো, অথবা একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছিলাম। মাঝখানে তো মানে লাঞ্চ ব্রেক থাকে, লাঞ্চ ব্রেকে হঠাৎ করে কোন একটা ব্যাংকের হেড আমার সাথে পরিচয় হলো। প্রথম উনি বললো, আপনার নাম কি? আপনাকে তো একটু ছোট ছোট মনে হচ্ছে, আপনার বয়স কম, মানে ওরে বয়স বাবা, তুমি তো ভালোই শিখে গেছো। ছোট মনে হয়। তো এই কথা ইন্ট্রোডাকশন হতে হতে উনি বললো যে কোন ব্যাংকে আছে, কি স্ট্রাকচার, এটা এটা এটা, CDCS কবে পাস করেছেন, আপনি কি ব্যাংক সুইচ করবেন কিনা। আমাদের মানে ডিভিশনে আমরা আসলে এইভাবে দিতে হয়, কেউ এই একজন যে unmute এইভাবে আছেন, দিতে ভাই হয়। একটু মিউট হন। আহ, তারপরে আমি বললাম যে এই ব্যাংক, বললো যে আপনি চাইলে আমাকে CV দিতে পারেন যদি আপনি ইন্টারেস্টেড। আমি CV দিয়েছি, এবং সেই CV রেফারেন্স দিয়ে আমি একটা ব্যাংকে সুইচ করেছি। আমি শুরুতে বলেছি আমার কিন্তু খুব বেশি পরিচিত কেউ ছিল না, সার্টিফিকেশন গুলি আমার জন্য কথা বলেছে, যতটুকু আমি কাজ করেছি বা এখন পর্যন্ত যতটুকু জায়গায় এসেছি। সো একটা সার্টিফিকেশন হয়তো আমার পকেট থেকে তখন 6,000 টাকাই খরচ হয়েছে আমি বলি, যদি ডে লং ট্রেনিং এর কথা বলি। বাট আমার একটা স্কোপ ক্রিয়েট করলো, আমি একটা ব্যাংক সুইচ করেছি, এটা ডেজিগনেশন অফার হয়েছি, স্যালারি রিভাইজ হয়েছে। সো 5,000 টাকা আপনাকে কয়েক টাইমস না শুধু, মানে আমি আমি বলবো যে 20-25 টাইমস আপনার জন্য বেনিফিট করেছে। সো এই স্কোপগুলি কিন্তু রিসার্টিফিকেশনের ইস্যুর সাথে রিলেটেড। আপনি যখন অনেক বড় একটা কমিউনিটির সাথে প্র্যাকটিক্যালি জড়িত হবে, তখন দেখবেন যে ওখান থেকে আপনার কোনো না কোনো স্কোপ পোটেনশিয়ালিটি ক্রিয়েট হয়ে যাবে। দিস ইজ দ্য ভ্যালু অ্যাডেড ইস্যুস ইন রিসার্টিফিকেশনস। আমি বলছি যে হ্যাঁ, এখানে 40,000 বা 45,000 টাকা 3 বছরের একটা কস্টিং থাকছে। বাট যদি আপনি ম্যাটিকুলাসলি চিন্তা করেন, আপনি কারণ আপনি ডে টু ডে অপারেশনে আপনি প্রিভিলেজ পাচ্ছেন, আপনি এখানে অনার্ড পাচ্ছেন, সেটারও তো একটা ভ্যালু আছে। আপনি ট্রেনিং গুলির সাথে থাকছেন, ট্রেনিং গুলিতে অ্যালাইন থাকার পরে একটা একটা স্পেসিফিক মানে গোষ্ঠীর সাথে আপনি পরিচিত হচ্ছেন, আপনার একটা অ্যালাইনমেন্টটা ক্রিয়েট হচ্ছে। এগুলি কিন্তু কোনোটাই কম না, কারণ আপনারা জানেন ব্যাংকিং ইন্ডাস্ট্রি পুরোটাই এখন ডিপেন্ড হচ্ছে আপনার ফেস ভ্যালুর উপর। আপনি কি কাজ করছেন, সেই কাজ আপনার ফেস ভ্যালু ক্রিয়েট করবে, সেই ফেস ভ্যালু দিয়ে আপনি আসলে মার্কেটে সার্ভাইভার হবে, অথবা মার্কেটে সুপারভাইজার হবে, মার্কেটে এক্সপার্ট হবে। সো এই মার্কেট এক্সপার্ট করার জন্য রিসার্টিফিকেশনের এই ট্রেনিং গুলির কোনো বিকল্প নাই। সো আমি মাচ অ্যাপ্রিসিয়েটেড যে যারা ধরেন কেউ মনে করছেন যে ভাই পরীক্ষা দিব, আবার তো 3 বছর পরে রিসার্টিফিকেশন করব, আবার এটা করব, এগুলি তো আর ঝামেলা না, এগুলি ঝামেলা না, এগুলি আপনার জন্য পোটেনশিয়াল। বিলিভ মি, এগুলি আপনার জন্য পোটেনশিয়াল।
তারপরে এটার সাথে ফার্দার যদিও লম্বা প্ল্যান, বাট আরেকটা প্ল্যানের কথা বলে রাখি, সেটা হচ্ছে সিডিসিএস এ যদি আপনি 5 বার রিসার্টিফিকেশন করেন তাহলে সিডিসিএস এর অথরিটি থেকে আপনাকে আরেকটা স্পেশাল ডেজিগনেশন দেওয়া হয়, যে ডেজিগনেশনটা আপনার যদি ওই ডেজিগনেশনটা কাভার করেন, ওই ডেজিগনেশনটা ইন্টারন্যাশনাল মার্কেটে খুবই রিপোর্টেড ইন্টারন্যাশনাল মার্কেটে। ধরেন এমন আমাদের অনেকের প্ল্যান আছে, এখনো বাচ্চা কাচ্চা ছোট, একটু গোছাই, 10-12 বছর ব্যাংকিং করে, 15 বছর ব্যাংকিং করে কোনোভাবে যদি বাইরে সেটেল হওয়া যায়, কমপ্লিটলি স্টার্নিং প্ল্যান ফর দ্যাট, যে আমার সিডিসিএসটা কন্টিনিউশনটা রাখা। ধরেন 40,000ই বলি, 5 টাইমস ধরেন 15 বছরে আপনার 2 লাখ টাকা খরচ হবে। ধরেন না, আপনি ইনভেস্ট করলেন, আপনি 2 লাখ টাকা আপনার সিডিসিএস এর পিছনে ইনভেস্ট করলেন। 5 বছর পরে আপনি যে সিডিসিএস এক্সপার্ট হিসেবে যে এডিশনাল একটা সার্টিফিকেশন আপনি পাবেন, সেটা দিয়ে তো আপনি বাইরে যে ব্যাংকে অ্যাপ্লাই করবেন সেই ব্যাংকে আপনাকে নেবেন, কারণ সবাই তখন রেকগনাইজ হবে যে ও 15 বছরের ট্রেড এক্সপার্ট এবং অথেন্টিকেটেড ট্রেড এক্সপার্ট। সো এরকম একটা স্কোপও আছে। আমি ওইটা নিয়ে ডিটেল বলবো না, কারণ এটা আসলে লম্বা সময়ের ইস্যু, বাট ওইরকম একটা স্কোপও কিন্তু থাকে। সো আমার সার্টিফিকেশনটা আমি দেখাচ্ছি। আপনি যখন ট্রেনিং করবেন, ট্রেনিং এর মানে ট্রেনিংটা আপনার এখানে এই লজ করবেন, লজ করে আপনার ট্রেনিং এর পয়েন্টটা এখানে অ্যাড থাকবে, এই যে মাই সিপি ডিতে আপনার পয়েন্টটা অ্যাড থাকবে। 3 বছর পরে ওদেরকে একটা মেইল দিবেন যে আমি রিসার্টিফিকেশন করতে চাই, তখন ওরা একটা ইনভয়েস দিবে, আপনি $220 সাবমিট করলে মোটামুটি আপনার কাজ শেষ, আবার রিসার্টিফিকেশন হয়ে যাবে। এগুলি মানে পুরোটাই হচ্ছে সিস্টেমেটিক, এগুলি নিয়ে খুব বেশি বদার হওয়ার কিছু নাই। আমরা আসলে সিডিসিএস এর প্ল্যান করছি কিভাবে, এটা আসলে হিস্ট্রিক্যালি বলা, বাট প্র্যাকটিক্যালি এটা একটা অনেক সময় চেঞ্জ হয়। বাট আমরা হিস্ট্রিক্যালি যেটা বলি, আপনারা জানেন যে আমরা বলেছি যে 7টা পাবলিকেশনস নিয়ে আমরা কথা বলবো। 7টা পাবলিকেশনসে ইউসিপির উপর আমাদের, ইউসিপিতে 39টা আর্টিকেল আছে। এই 39টা আর্টিকেলের উপর বেস করে আমরা, মানে লাস্ট ব্যাচের কথা বলি, লাস্ট ব্যাচে আমাদের 15টা ক্লাস নিতে হয়েছে, 15টা, 15 ক্লাস। আর এই 40টা আর্টিকেলের উপরে আমরা 4টা ফাইনাল এক্সাম নিই, যে 4টা এই যে এক্সাম স্কেডিউলটা দেওয়া আছে, প্রত্যেকটা এক্সামে 50 মার্কস করে থাকে। অর্থাৎ আমরা যখন 1 থেকে 10 পর্যন্ত আর্টিকেল কভার করব, একটা এক্সাম নিব, একটা কোয়েশ্চেন দিব, সেটা আপনারা সলভ করবেন, সেটার অ্যান্সার আপনারা আমাকে প্রোভাইড করবেন, অথবা আমাকে মার্কস বললেও হবে, কারণ আমরা এই বয়সে সবাই ম্যাচিউর, সবাই অনেস্ট থাকি। মার্কস প্রোভাইড করবেন, দেন আমরা আর্টিকেল 11 থেকে 20 পর্যন্ত যাব, দেন আরেকটা এক্সাম, দেন 21 থেকে 30 পর্যন্ত যাব, দেন আরেকটা এক্সাম। ইউসিপির উপর আমাদের 4টা কমপ্লিট এক্সাম থাকবে। এটার কোয়েশ্চেন অ্যান্সার সলিউশন ডিসকাশনটা আমরা মোটামুটি কভার করব। আর্টিকেল ওয়াইজ ক্লাস যতটুকু যেভাবে আমরা শেষ করতে পারি, গ্র্যাজুয়ালি যাব, যেখানে গিয়ে শেষ হয় যতটা ক্লাস লাগে। লাস্ট ব্যাচ 15টা ক্লাস লেগেছে ইউসিপি আর্টিকেল 600 এর এই 39টা আর্টিকেল শেষ করতে, কারণ আমি গ্র্যাজুয়ালি যাই, নন ট্রেডে যারা আছে তাদেরকে এমফাসাইজ দিই, তারা যাতে সবকিছু বুঝতে পারে সেই জায়গাগুলি নিয়ে আমরা আলোচনা করি। আইএসবিপি 821 এটা হচ্ছে আরেকটা পাবলিকেশনস। এই পাবলিকেশনসটা ইউসিপির উপর বেস করে তৈরি করা, ইউসিপিটার আসলে এক্সটেন্ডেড ভার্সন। সেখানেও আমরা আসলে 4টা ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করি, কিন্তু এটাও মানে লাস্ট ব্যাচে একটা ক্লাস মনে হয় বেশি হয়েছে, 6টা ক্লাস হয়েছে। সো এখানেও এডিশনাল ক্লাস লাগবে, বাট আমরা এখানেও 2টা এক্সাম নিব আইএসবিপি 821 এর উপর, সেম একই রকম ইউসিপির মতো এখানেও 2টা এক্সাম নিব, কোয়েশ্চেন সলিউশন এবং আনসার শিট নিয়ে আলোচনা করব। ইউসিপি এটা একটু ছোট, এটাতে আমরা 2টা ক্লাসে মোটামুটি কভার করতে পারি, লাস্ট ইয়ারে করেছি, এর আগের ইয়ারে করেছি, সুতরাং আপনাদেরও করা করা যাবে এই জাস্ট 2টা ক্লাসে। এখানে একটা এক্সাম থাকবে 50 মার্কসের, 50 মার্কসের এক্সাম দিলে ইউসিপি পাবলিকেশনটা আপনাদের এমনি পড়া হয়েছে। ইউআরআর 7 to 5 এটা আরেকটা প্রিপারেশন, এইখানে আমরা 2টা ক্লাস নিলে মোটামুটি হয়ে যায়। লাস্ট উইকে, লাস্ট সেশনে অবশ্যই এটা 3টা ক্লাসের প্রয়োজন হয়েছিল, বাট 2টা ক্লাসে মোটামুটি হয়ে যায়, এবার আপনাদের হয়ে যাবে। এবং এখানেও একটা এক্সাম থাকবে আমাদের আইএসপি 98, এটা মোর ক্রুশিয়াল, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে যারা বিভিন্ন জায়গায় সিডিসিএস প্র্যাকটিস করে বা করায়, ক্লাস কন্ডাক্ট করে, তারা সবাই আসলে ইউসিপি, আইএসবিপি বা অন্যান্য জায়গাগুলিতে খুব বেশি প্রেশারাইজ করে, এবং পার্টিসিপেন্টদেরকে বলার চেষ্টা করে যে আইএসপি 98 খুব বেশি পড়ার দরকার নেই, কারণ এটা আসলে ইউএসএ বেস একটা পাবলিকেশনস। এইটা উম, এখন পর্যন্ত নিয়ার 30 ইয়ার্স এটা স্টার্টিং, মানে আইএসপি 98 এর ইনকর্পোরেশন ডেট এখন থেকে প্রায় 30 বছর আগে, বাট এটা কিন্তু কোনো অ্যামেন্ডমেন্ট নাই, মানে একটা রুল,
মানে একটা রুলস যেখানে ইউসিপি 600 6-7টা ভার্সন ক্রিয়েট হয়েছে, আইএসবিপি চেঞ্জ হয়েছে, অন্যান্য জায়গাগুলি চেঞ্জ হয়েছে। আইএসপি 98 হচ্ছে এমন একটা পাবলিকেশন যেটা শুরুতে যেটা আছে এখনো সেটা, মানে এইটার স্ট্যান্ডার্ড বুঝতে পারছেন তো, মানে এমন কোয়ালিটির স্ট্যান্ডার্ড, এবং আপনারা পড়লেও বুঝবেন। আমি নিজে মানে অ্যাডভান্সলি বলি, আইএসপি 98 নেক্সট 100 ইয়ারেও কোনো ধরনের কারেকশনের দরকার নেই। এত স্ট্রেংথ যে অ্যাপ্লিকেশন এর, সেটা ল্যাঙ্গুয়েজটা একটু ট্রিকি, মানে ল টাইপের কিছু ল্যাঙ্গুয়েজ সেখানে ইউজ করা হয়েছে। এখনো আমাদের বিভিন্ন জায়গায় যারা সিরিসিএস পড়ান সবাই বলে যে আইএসপি 98 থেকে কোয়েশ্চেন আসে না, কম আসে, এটার দিকে বেশি প্রেশার দেওয়ার দরকার নেই, এটা একটু কঠিন, আমরা অন্যান্য জায়গাগুলি হাইলাইট করি। কিন্তু এই আইএসপি 98 থেকে লাস্ট ইয়ারে যারা আমার আমার দেখা মানে অন্য জায়গায় পড়াশোনা করেছে, দুইজন পরীক্ষা অকৃতকার্য হয়েছে, সবাই এসে বের হয়ে যেটা বলছে যে ভাইয়া আইএসপি 98 থেকে 3-4টা এমসিকিউ আসছে, আমি অ্যান্সার দিতে পারি। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সিমুলেশনে আইএসপি 98 একটা স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট দিয়ে আইএসপি 98 কে ট্যাগ করে দিয়েছে, আমি সেই কোয়েশ্চেনের অ্যান্সার টোপর হইতে বুঝতে পারিনি। তাহলে এই দুইটা জায়গা থেকে তো আমার 8-9 চলে গেছে। 8-9 চলে গেলে তো আমি 100 মার্কসের পরীক্ষা আমার জন্য চলে আসছে 90 মার্কস, তখন তো আমার জন্য ভাই টাফ হয়ে গেছে। সো আইএসপি 98টা অনেকেই বলে যে এটা অত গুরুত্ব দিয়ে পড়ার দরকার নাই, আমি জাস্ট রিভার্স বলবো, আইএসপি 98 ডেফিনেটলি গুরুত্ব দিয়ে পড়তে হবে, কিন্তু টেকনিক্যালি পড়ার এখানে সুযোগ আছে। আমরা একদম লম্বা করে পড়বো না, একটু টেকনিক্যালি যতটুকু কমিয়ে পড়া যায় অতটুকু কমবো, বাট ফান্ডামেন্টাল রুডিমেন্টারি স্টেজের নলেজ এখান থেকে বাদ দেওয়া যাবে না, এলেই কিন্তু মিস হয়ে যাবে। সো আমি এইটাতে 4টা ক্লাসের অ্যারেঞ্জমেন্ট রেখেছি, এবং আমার এই ব্যাচে আমরা অবশ্যই আইএসপি 98 স্টার্ট করবো আজকে থেকে। সো হয়তো একটা ক্লাস বেশি লাগতে পারে, মানে আমি এজিউম করছি আমার প্রথম ব্যাচে আমরা 5টা ক্লাসে শেষ করেছিলাম, সেকেন্ড ব্যাচে 4টার প্ল্যান করছি, হয়তো একটা ক্লাস বেশি লাগতে পারে। এখানে আমরা এক্সাম দিব, এক্সাম এবং সলভ ক্লাস থাকবে। ইনকো টার্মসের উপর 2টা ক্লাস এক্সাম, এটা ইজিয়ার। টেক্সট বুক হিসেবে ক্যারিকুলারের বইয়ে আমরা 2টা ক্লাস নিয়ে শেষ করি, বইটাকে আমরা মার্ক করে দিই। ক্যারিকুলারের বইটা কিন্তু অনেক বড় বই, এবং অনেক বড় বই। সেই বড় বইটা আমরা মার্ক করে ছোট করে দিই, যে যে লাইনগুলি ইম্পর্টেন্টলি পড়তে হবে সেগুলি শুধু আপনারা পড়বেন। এটা তো একটা এক্সাম থাকে। আর তারপরে হচ্ছে সিমুলেশন প্রিপারেশনে আমরা 2টা ক্লাসের কথা বলেছি, বাট আমরা আসলে 4টা ক্লাস নিব ক্যারিকুলার মানে সিমুলেশনে। এবং শেষের দিকে আমি জানি না, আমি যদি আপনাদের না ঠিক থাকে একটা প্র্যাকটিক্যাল ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করতে পারি, যদি সব ঠিকঠাক থাকে, ডে লগ সারাদিন, সেইটাতে আমরা হয়তো মানে টোটাল ডকুমেন্ট স্ক্রুটিনি কথা বলবো। সেলফ স্টাডি একটা গ্রুপ থাকে আমাদের, এটা খুব ইউনিক। সেটা হচ্ছে যে রেগুলার কোর্স শেষ করার পর যারা অনেকেই প্ল্যান করেন যে আমরা একটু পরে সিরিজ পরীক্ষা দিব আর একটু স্ট্রংলি প্রিপারেশন নিব, তাদের জন্য আমরা একটা সেলফ স্টাডি গ্রুপ ক্রিয়েট করে দিই হোয়াটসঅ্যাপে, যেখানে প্রতিনিয়ত তারা আবার রুলস 1 থেকে একদম ডে 1 থেকে আবার রিভিশন করে আসেন। সেখানে আমি আর কোনো ক্লাস নেই না, তারা নিজেরা নিজেদের মতো করে আলোচনা করেন, এবং একজন হয়তো একটা আর্টিকেল আলোচনা করেন, আরেকজন আরেকটা আর্টিকেল আলোচনা করেন, মানে পড়াশোনাটা কন্টিনিউশন থাকে একদম এক্সাম পর্যন্ত। আপনি চাইলে ওখানে অ্যাড হয়ে থাকতে পারেন, অথবা এক্সামের পরেও সেখানে থাকলে এটা আপনার জন্য খুব খুব ইফেক্টিভ একটা ইস্যুস হয়। কারণ কোর্সটা যখন আমি শেষ করে ফেলবো, আপনারা দেখবেন সবাই একসাথে সিরিয়াস পরীক্ষা দিবে না, কেউ 1 মাস আগে, কেউ 1 মাস পরে, কেউ হয়তো ফান্ডিং ইস্যুস আছে, কেউ হয়তো কনফিডেন্সের ইস্যু আছে। এই যে ধরেন আমি কোর্স শেষ, আপনি 1 মাস যদি গ্যাপ দিয়ে দেন পড়া ছাড়া, আপনার কিন্তু পড়া ম্যাক্সিমাম আবার ভুলে যাবেন। এই ইস্যুটাকে রিসলভ করার জন্য আমি আসলে এই সেলফ স্টাডি নামক একটা গ্রুপ ক্রিয়েট করে দিই, যেখানে যারা কন্টিনিউশনে থাকে ওই গ্রুপের সবাই থাকে, এবং সেখানে আপনারা আসলে ডিসকাস করেন, আপনারা বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবেন, যেটা আপনার পড়াশোনাটাকে কন্টিনিউয়াস প্রসেস হিসেবে ট্রিট করা। মডেল টেস্ট আমরা যতগুলি নিব, 3টা রেগুলার মডেল টেস্ট নিব, আর এলআইভিএফ এর 3টা মডেল টেস্ট থাকবে, যেটা আপনি রেজিস্ট্রেশন করলে এলআইভিএফ আপনাকে 3টা মডেল টেস্ট দিবে, আমরা সেগুলি সলভ করব। টাইম ফ্রেম আমি 4 মাস হচ্ছে রেগুলার কোর্সটা কন্ডাক্ট করার জন্য রাখি, আর গ্রুপ স্টাডির জন্য 2 মাস, এটা তো ম্যান্ডেটরি না, আপনি চাইলে এটা নাও করতে পারেন। কারো যদি প্রিপারেশন ভালো থাকে, উইদিন 4 মান্থের মাথায় পরীক্ষা দিয়ে দিতে পারেন। আমাদের স্ক্রিন যে ব্যাচটা আছে, এই ব্যাচে অনেকেই আছেন যারা উইদিন 4 মান্থ 10 মধ্যে পরীক্ষা দিয়ে দিবেন, বিকজ তাদের ওই মার্কিংটা খুব ভালো, কেস টু কেস এক্সামের প্রিপারেশন অনেক ভালো। সো আমি রিকমেন্ড করছি যে আপনারা প্রিপারেশন নিতে পারেন। রিয়েল ডকুমেন্ট স্ক্রুটিনি নিয়ে আমি খুব হতাশ হয়েছিলাম, আমি বলেছিলাম আমার নিজেরই এক্সপিরিয়েন্স বলেছিলাম। আমরা আসলে এটা কোন একটা ব্যাংকের একটা রিয়েল ডকুমেন্ট, আমরা এই ডকুমেন্টটাই আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, সঙ্গত কারণে আমরা ব্যাংকের নাম চেঞ্জ করেছি এখানে, বা অন্যান্য ইনফরমেশন চেঞ্জ করেছি,
বাট আমরা এরকম ডকুমেন্ট দেখিয়ে দেখিয়ে আপনাদের হাতে কলমে দেখাবো এই ডকুমেন্টে কোন জায়গায় কি আছে না আছে, কোথায় সমস্যা আছে, কোথায় সমাধানের ব্যবস্থা করতে হবে। এটা সিমুলেশন, যে তিনটা সিমুলেশন আছে সেই তিনটা সিমুলেশনের জন্য দিস টাইপস অফ কোয়েশ্চেন ইজ ভেরি ইফেক্টিভ, ভেরি ইফেক্টিভ। এইটাও ডকুমেন্ট চেকিং এর দেখেন, আমি এটা কিন্তু একদম রিয়েল ডকুমেন্ট, এটা কিন্তু কোনো একটা ব্যাংকের ডকুমেন্ট। শুধুমাত্র ব্যাংকের কনফিডেন্সিয়ালিটিটা মেনটেন করার জন্য আমি এর নামটা কেটে দিয়েছি, বাট এটাই হচ্ছে রিয়েল ডকুমেন্ট। দেখেন স্ট্যাম্প টিস্ট্যাম্প বসেন, একদম রিয়েল। সো এই রিয়েল ডকুমেন্টের ফ্লেভারটা আপনাকে কিন্তু ফাইনাল পরীক্ষায়, আপনি দেখবেন যখন আপনি সিরিয়াস পরীক্ষা দিতে যাবেন, দেখবেন যে এরকম একটা বিএল আসছে, আর এটা তো দেখে এসছি, তখন আপনার এই ফিল্ডগুলি এইগুলি মনে রাখতে খুব ঝামেলা হবে না, বা কোনটা কি বলছে, কোনটা কি বলা না বলা, এগুলি নিয়ে আপনার খুব বেশি প্রবলেম হবে আই বিলিভ। এবার আমরা রিডিং ম্যাটেরিয়ালস গুলি কেমন থাকে, রিডিং ম্যাটেরিয়ালস গুলি পড়াশোনার পাশাপাশি আমরা একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন রাখি, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন রাখি, কেস স্টাডি দাঁড় করাই, যেটা আপনার ইজিয়ার, ন্যাচুরালি ইজিয়ার, আপনি বুঝতে সুবিধা হয়। একটা পুরো ক্লাস 30 মিনিটস এর একটা ক্লাসকে আমরা কনসাইজ করে নিয়ে আসি, ধরেন একটা গ্রাফ। ওই গ্রাফটা যখন আপনি একটা গ্ল্যান্স দেখেন, সেটা মানে বুঝতে আপনার জন্য সুবিধা হয়, আপনি বুঝে সেটা অ্যান্সার করাটা আপনার জন্য ইজিয়ার হয়। এটাকে আমরা কভার আপ করবো, কভার আপ করবো আমাদের রিডিং ম্যাটেরিয়ালস, যখন আপনারা রেগুলার ক্লাসে চলে যাবেন রিডিং ম্যাটেরিয়ালস। ক্যারিকুলার সাহেবের বইয়ের কথা বলেছি আমরা, ক্যারিকুলার সাহেবের বইটা হচ্ছে 395 পেজ। বাট আপনারা যখন পড়তে যাবেন, এই যে আমরা এইভাবে মার্ক করে দেবো, এই যেভাবে মার্ক করে দিব, যেটুকু মার্ক করা থাকবে আপনি তো ঠিক ততটুকুই পড়বেন, এর বাহিরে আপনি পড়াবেন। MT707 মানে সুইফট মেসেজ কনভে করার বিভিন্ন প্রসেস থাকে, যারা মানে ফরেন ট্রেড মুভমেন্ট হয়, যে মেসেজগুলি নিয়ে, সুইফট মেসেজ, সেই মেসেজগুলি নিয়ে আমরা শুরুর দিকে একটা ক্লাস করি। মানে এটা হয়তো প্রথম দিন হবে না, 3rd নাম্বার ডেতে আমরা ওই ক্লাসটা করব, মানে সুইফট ইন্ট্রোডাকশন বলবো আমরা সেই ক্লাসে। সেখানে ইন্টারন্যাশনাল প্র্যাকটিসে যত ধরনের সুইফট কম্পাইলেশন আছে, সকল ধরনের সুইফটের কম্পাইলেশন ফিল্ডগুলি নিয়ে আমরা কথা বলবো। এবং এটা আপনাদের ক্যারিকুলারের বইও আছে, কারণ এটা যে যত এক্সপার্ট হবেন আপনি ডকুমেন্ট স্ক্রুটিনিতে তত এক্সপার্ট হবেন, কারণ কোনো না কোনো একটা সুইফট ডকুমেন্ট স্ক্রুটিনি টেস্টের ফাইনাল পরীক্ষা থেকে যাবে, আসবে। এগুলি আমরা সব ফিল্ড ওয়াইজ আলোচনা করবো আমাদের রেগুলার ক্লাসে। আমি জাস্ট আপনাদেরকে এখন মানে হাইলাইটেড পয়েন্টগুলি নিয়ে আলোচনা করছি। আহ আমাদের রিডিং ম্যাটেরিয়ালস গুলির ক্ষেত্রে আমরা যেটা করবো, রিডিং ম্যাটেরিয়ালস যেগুলি আমরা দিব আপনাদেরকে, ধরেন একটা রুলস ইমপ্লিমেন্ট করেছি, এডিশনাল এক্সপ্লেনেশন, এই রুলস এর এডিশনাল যে ব্যাখ্যাটা রয়েছে সেটা আমি আসলে এখানে ইনকর্পোরেট করেছি। এডিশনাল ব্যাখ্যা মানে এটা আসলে রুলস এর মধ্যে ছিল না, আমি রুলসটাকে আপনার বোঝার সুবিধার জন্য এডিশনালি সেটাকে একটু ব্যাখ্যা করি, এই ব্যাখ্যা করেছি। অথবা এডিশনাল কোনো ইনফরমেশন যদি দরকার হয় সেটাকে আমরা এখানে পপ আপ করি, অথবা অন্য কোনো জিনিসকে যদি সেখানে অ্যাড করতে হয় সেখানে অ্যাড করি। সুইফটের কোনো পার্ট অন্য কোনো জিনিসকে যদি অ্যাড করতে হয় সেগুলিকে আমরা এই যে এখানে অ্যাড করে দিয়েছি, অ্যাড করে নিয়ে আসি, অ্যাড করে নিয়ে আসি, অ্যাড করে নিয়ে আসি। পাশাপাশি ছোট্ট খুব ইফেক্টিভ একটা স্টেপস আমরা ফলো করি, মানে আমি ফলো করি, এটা যদিও সিডিসিএস এর জন্য না, বাট আমি শুরুতে যেহেতু বলেছি কোর অফ মানে প্ল্যান অফ কোর্স ইজ হ্যাভ টু বি এক্সপার্ট। আপনাকে ওই জায়গাটাতে আমরা এক্সপার্ট করব যেই জায়গাতে ইউ হ্যাভ টু বি এক্সপার্ট ইন লোকাল ট্রেড, আমাদের দেশের ট্রেডের জন্য যাতে আপনি এক্সপার্ট হন। সো আমাদের দেশে জানেন আপনারা সেন্ট্রাল ব্যাংক বা রেগুলেশন এর বিভিন্ন সার্কুলার থাকে, সেই সার্কুলার গুলি হয়তো সিরিয়াস পরীক্ষার জন্য মানে নেসেসারি ডকুমেন্ট না, বাট আপনার ডেস্ক লেভেলের ওয়ার্কের জন্য ওটা নেসেসারি ডকুমেন্ট। তো আমরা আমাদের পড়ার কোনো জায়গায় যদি আমাদের রেগুলেশনস এর কোনো সার্কুলারের কোনো ইস্যুস থাকে, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। যেমন সিডিসিএস এর ক্ষেত্রে ইউসিপি অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের সেন্ট্রাল ব্যাংকে 2007 সালের একটা সার্কুলার ছিল, সেই সার্কুলারটা আসলে কি বলেছে, আমরা কেন ইউসিপি 600 ফলো করব, সেটা জাস্টিফিকেশনটা কি, এরকম সময় সময় পরিবর্তনকৃত বিভিন্ন সার্কুলারও আমাদের যে জায়গায় দরকার, যে আর্টিকেলের সাথে অ্যালাইন রয়েছে সেভাবে আমরা সার্কুলারটা অ্যাড করে দিব আপনাদের সুবিধার জন্য। মানে তাহলে লোকাল লটাতেও আপনারা এক্সপার্ট হলেন, ইন্টারন্যাশনাল লটাতেও আপনারা এক্সপার্ট হলেন, একসাথে সবকিছু কভার আপ হলো। এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাসের মতো। আজকের ক্লাস এটা হচ্ছে আমাদের টোটাল কোর্স প্ল্যান, ক্যারিকুলাম এবং অন্যান্য ইস্যুস। নেক্সট ক্লাসটা অর্থাৎ নেক্সট ফ্রাইডে, এবার আমরা আপনাদের সাথে এবার একটু কথা বলবো। আপনারা মানে সবাই আনমিউট করতে পারেন, কাউকে কোনো রেস্ট্রিকশন দেওয়া নেই,
প্রথমত আমার টাইমটা সিলেক্ট করতে হবে। আমরা কখন টাইম এক্সাম মানে প্রিপারেশনটা নিব, মানে মোস্ট প্রবাবলি আপনারা চিন্তা করবেন ফ্রাইডে স্যাটারডে আপনাদের ক্লাস থাকবে, আর কোনো হলিডে থাকলে ক্লাস থাকবে। হলিডে হলিডে মানে একদিনের হলিডে যদি কোনোটা থাকে, সেটাতে আমরা একটা ক্লাস নিব। এটা মোটামুটি আপনারা প্ল্যান করবেন। হলিডেতে প্রত্যেকটা ক্লাসের টাইম ফ্রাইডে স্যাটারডেতে আমরা আগে থেকে ফিক্সড করে ফেলবো, তাহলে আপনাদের খুব বেশি ঝামেলা হবে। ইস্যুটা হচ্ছে ফ্রাইডে আচ্ছা, স্যাটারডেতে সকাল 7টায় করলে ভালো হয়। না রাতে নিতে চান, সকালে নিতে চান না রাতে নিতে চান, এটা হচ্ছে প্রথম কথা। ভাইয়া সকালে হলে ভালো হয় সকালে ভাইয়া। হলে আচ্ছা, 7টায় হলে সকালে ভালো যদি হয়। হয়, সকালে হলে আমরা কি 9 AM না তারও আগে? না ভাইয়া 9 AM। 9 AM 5টা থেকে হলে ভালো হয়। 9 AM হলে ভালো হয়। ওকে ফাইন। তাহলে 9টা থেকে আমাদের ফ্রাইডে স্যাটারডে। হলিডে আমরা জানি না আগে থেকে, মানে বন্ধ। এনগেজমেন্ট পড়েছে, 7টায় হলে ভালো হয়। জি, 9টায় ক্লাসটা হলে অন্য একটা ঝামেলার মধ্যে পড়ে যাবো, অন্য একটা ক্লাস শেষের সাথে। 7টায় হলে ভালো হয়। সন্ধ্যা 7টা। ভাইয়া সকাল 7টা। কোনো ভাইয়া সকাল 7টা তো বেশি আর্লি হয়ে যায় ভাইয়া ছুটির দিনে। হ্যাঁ, সকাল 7টাতে তাই করা দিনটা যায়। বড় হবে, দিনটা বড় হবে। স্টাডি করতে সময় কম হবে। ভাইয়া আমার মনে হয় এটা রাতে হলে বেটার হয়, কারণ সবাই প্রফেশনাল তো, ফ্রাইডে স্যাটারডেতে প্রোগ্রাম থাকে, আর মর্নিং এ অনেকে ঘুম থেকে উঠে ফ্যামিলি মেনটেন করে, টাফ হয়ে যাবে। ভেবে দেখতে পারেন, সবার কনসার্ন আছে। আচ্ছা, আমাদের আমাদের যেটা হয়, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা বলি। সেটা হচ্ছে যে লাস্ট দুইটা ব্যাচে আমরা কিন্তু প্রথমে প্ল্যান করেছিলাম রাতে, পরে দেখা গেল যে রাতে আমাদের ওই যে অফিসিয়াল বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন বিয়ে প্রোগ্রাম, এগুলি আমাদের ধরেন আমাদের আউটিং এর স্ট্রাকচারটা ম্যাক্সিমাম সময় বিকেল বা সন্ধ্যার পরে হয়, আমাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম হয়। তো সেক্ষেত্রে বিকেল বা সন্ধ্যার পরে পার্টিসিপেশনের জায়গাটা, স্কোপটা ন্যারো হয়ে যায়। এটা আমার জাস্ট আগের দুইটা ব্যাচের এক্সপিরিয়েন্স। কারণ শুরুর দিকে ওই ব্যাচগুলিতে আমরা সকালে রাতে ক্লাস অ্যারেঞ্জ করেছি, কিন্তু পরে আবার এটাকে সকালে শিফট করতে পেরেছি। একটা ইস্যু, মানে আমার কোনো ইস্যুস নাই, বিকজ আপনাদের ব্যাচের জন্য আমার রাতেও আই হ্যাভ ফ্রি, আর সকালেও ফ্রি। তো আমার কোনো ইস্যুস নাই। সেকেন্ড হচ্ছে দুইটা আরেকটা ইস্যু, সেটা হচ্ছে যে সকালে যদি হয় 7টাটা আমাদের জন্য, যেহেতু ফিমেল কলিগস থাকবে, আবার ফ্রাইডে স্যাটারডে 7টা, আমরা মনে হয় 7টার জন্য মানে খুব বেশি সুইটেবল নাও হতে পারে। হ্যাঁ, ডেডিকেটেড যারা আছেন ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েটেড ইউর মানে ডেডিকেশন। যদি সকালে হয়, উইল কন্ডাক্ট দ্য ক্লাস এট 9 PM, 9 AM, 9টা থেকে স্টার্ট করব। যদি রাত হয়, যদি রাত হয় তাহলে হয়তো আমরা আর্লি ক্লাস যদি ধরেন আর্লি স্টেজে যদি নেই, অথবা ঈশার পরে শুরু করলে 8:30 থেকে শুরু করলেও নেওয়া যায়, দুইটা স্টেপে করা যায়। এটাতে আমরা একটা কাজ করি, আমি just সকালে থাক। ভাইয়া সকালেই থাক ভাইয়া। আপনি যেটা বললেন শুক্রবার শনিবার আসলে বিকালের দিকে শিডিউল থাকে ভাইয়া। শিডিউল থাকে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটু মানে মেজরিটিটা একটু কাউন্ট করি, বিকজ এটা যেহেতু আপনাদের ইস্যু। তাহলে যারা হয়তো মনে করছেন যে রাতে হলে সুবিধা হতো, তারা যখন দেখবেন যে ম্যাক্সিমামে আসলে সকালে চাচ্ছে, তো তাদেরও ইস্যুসটা একটু মানে মেন্টালি একটু পিস কাজ করবে। সো আমি গ্রুপে জাস্ট একটা দিব, ভোটিং রাইট দিব, আপনারা একটু ওখানে একটু কন্ট্যাক্ট করবেন। যারা মনে করেন যে রাতে হলে বেটার, তাহলে আমরা রাতে স্কেজুল করবো, আর যারা মনে করেন যে সকাল হলে বেটার, দেন উইল স্কেজুল ফর মর্নিং। এক, 2 নম্বর হচ্ছে আমরা গ্রুপে রেকর্ডিং গুলি দিয়ে দিব। গ্রুপে আপনারা ডেফিনেটলি যে রেকর্ডিংটা দেখবেন, ওখানে ক্লিক করলে ক্লাস ওয়াইজ রেকর্ডিংটা পেয়ে যাবেন। সো গ্রুপে রেকর্ডিংটা থাকবে। থার্ড হচ্ছে আমরা যারা জয়েন করছি বা জয়েন করব, আমরা নেক্সট ক্লাসটা ফর্মাল, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। ফর্মাল ক্লাসে আমরা শুরুর দিকে বলেছি যারা নন ট্রেডের জন্য বা ট্রেডের জন্য, ট্রেডের এবিসি অফ ট্রেড বলতে আমরা হয়তো 1-2টা ক্লাস করবো। আমাদের টোটাল 3টা ক্লাস থাকবে। যে 3টা ক্লাসে আমরা ট্রেডের একদম ইনিশিয়াল স্টেজ গুলি নিয়ে আলোচনা করবো, সুইফটের ইস্যুস গুলি নিয়ে আলোচনা করবো, সুইফটে কোন কোন ফিল্ড থাকে, কোথায় কি থাকে, সুইফটের কোন ফরম্যাট কিভাবে থাকে, সেগুলি নিয়ে আমরা আলোচনা প্রথম ক্লাস, সেকেন্ড বা থার্ড ক্লাসে। শুরুর 2টা ক্লাসে টোটাল ট্রেডটা নিয়ে আলোচনা। তার মানে প্রথম 3টা ক্লাস থাকবে আমাদের একদম জেনুইন, যাদের ট্রেডের নলেজটা নাই তাদেরকে আমরা ট্রেডে এনরিচ করব সেই 3টা ক্লাসের মাধ্যমে।
যাদের নলেজ আছে, কারণ তাদের অনেককেই আমি যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন MT76, 756 এন্ড 754, আমরা অনেকেই বলতে পারবো না, বাট আমরা ট্রেডে কাজ করি। MT756 এবং 754 এর মধ্যে পার্থক্য কি, অথবা MT756 এবং MT752 এর মধ্যে পার্থক্য কি, ট্রেডে কাজ করি আমরা হয়তো বলতে পারবো না। মানে এটা বলার কারণ হচ্ছে প্রথম যে 3টা ক্লাস থাকবে, যারা ট্রেডের তারা সেখানে একটু এডিশনাল বেনিফিটস পাবেন, কারণ তাদের টার্ম টেকনোলজি গুলি মানে ওয়ার্ডিং গুলি কিছুটা পরিচিত মনে হবে, বাট তাদেরও সেখান থেকে অনেক কিছু শেখার জায়গা ক্লিয়ার। সো প্রথম 3টা ক্লাস খুবই জরুরি, খুবই খুবই জরুরি। যারা আপনার ফ্রেন্ড, আপনার কলিগস, অন্য কাউকে, মানে নট নেসেসারি যে আপনার সিরিয়াস করতে হবে, এটা দরকার নাই। কেউ যদি মনে করেন আপনার কোনো কলিগস আছে যারা ট্রেডে প্যাশনেট বা ট্রেড নিয়ে কাজ করতে চায়, ট্রেড সম্পর্কে জানতে চায়, ইউ মে ইনভাইট হিম অর হার ইন দ্যাট ক্লাসেস। নেক্সট আপকামিং যে 3টা ক্লাস থাকবে, সেই 3টা ক্লাসে আপনাদের এই 3টা ক্লাস সবার জন্য ফ্রি, মানে যারা ক্লাস এডমিশন নিয়েছেন বা নিচ্ছেন বা নেওয়ার চেষ্টা করছেন বা নেননি, সবার জন্য ওই 3টা ক্লাস আমরা ফ্রি রাখবো। বাট ওই 3টা ক্লাসের পরে ইউসিপি ডে 1টা আমাদের যখন থেকে শুরু হবে, সেই ক্লাসটা থেকে কিন্তু আমাদের মানে আমরা পেইড গ্রুপে কনভার্ট করে ফেলবো। যারা আপনারা পেমেন্ট করেছেন তাদেরকে আমরা ওখানে কনভার্ট করব, এবং সেই গ্রুপে তখন আমাদের ক্লাস লিঙ্ক এবং সেই গ্রুপে আমাদের রেকর্ডিং সিনপসিস গুলি আমরা প্রোভাইড করব। সো প্রথম 3টা ক্লাসে আপনারা চাইলে আপনার ট্রায়াল বেসিসে দেখতে পারেন, আপনার কলিগসকে ইনভাইট করতে পারেন, অন্য কাউকে মানে রেকমেন্ড করতে পারেন যে এই ক্লাসগুলি করা যায়। আপনি কাউকে রিকমেন্ড করলে নো ইস্যুস। বাট 4th ক্লাস থেকে আমরা হচ্ছে আমাদের ফাইনাল ক্লাসিফিকেশনে চলে যাব। ওইটা শুধুমাত্র আমরা আপনারা যারা পেমেন্ট কমপ্লিট করবেন তাদেরকে আমরা শুধু ওখানে কম্পাইল করব। পেমেন্টের ক্ষেত্রে আমরা 2টা ইনস্টলমেন্টে পেমেন্ট নিচ্ছি, অনেকেই আবার পেমেন্ট করে ফেলেছেন, অনেকেই যারা করেছেন তাদেরকে আমরা পেইড গ্রুপে অলরেডি শিফট করার প্রসেস করছি। সেকেন্ড যেটা হবে যে আপনারা জানেন গ্রুপ ওয়াইজ কেউ যদি জয়েন করেন তাদের কিন্তু ফি হচ্ছে 8,000 করে, সিঙ্গেল জয়েন করলে সেটা হচ্ছে 10,000 হয়। সো যারা গ্রুপ ওয়াইজ যদি আপনার কোনো কলিগস বা কাউকে নিয়ে আপনি অ্যাড হতে চান, আমাদেরকে জাস্ট লেট আস নো, আমরা সেই অনুযায়ী আপনাকে হেল্প করার চেষ্টা করব। আর বাকিটুকু হচ্ছে 3টা ক্লাস মোটামুটি আমাদের নেক্সট উইকে ফ্রাইডে স্যাটারডে তে আমরা স্কেজুয়াল করে ফেলবো, এবং ভোটিংটা কমপ্লিট হলে আমি টাইম স্কেজুয়ালটা দিয়ে দিব। আর আরেকটা কাজ করব সেটা হচ্ছে, যেহেতু আমরা সিনপসিস বেস পড়াই, অনলাইন কোর্স, আপনাদের কাছে এই সিনপসিসটা যদি ফিজিক্যাল সিনপসিসটা আপনার কাছে প্রিন্ট করা থাকে, আপনার একটু ট্রেস করতে ধরতে একটু সুবিধা হয়। সো আমরা সিনপসিসটা আপনাদেরকে প্রোভাইড করে ফেলবো, মানে সিনপসিসটা হয়তো 1-2 দিন আগে আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা সেটা প্রিন্ট করে নিতে পারেন, যাতে মেইন ক্লাসের সময় সেটা আপনার কাছে প্র্যাকটিক্যালি থাকে, তাহলে আপনার জন্য ইজিয়ার হবে কোর্সটা ধরতে বা কোর্সের ইস্যুস গুলি কভার করতে। এই হচ্ছে মোটামুটি আমার জায়গা থেকে আলোচনা। আপনাদের যদি কোনো ভ্যালু এড করার ইস্যুস থাকে, সাজেশন থাকে, কোনো কনসেপ্ট থাকে, কোনো ওপিনিয়ন থাকে, বলতে পারেন। ফ্লোর ইজ ওপেন। ভাইয়া ফিসটা একটু আর কোর্স ফিটা একটু আর একটু বলেন প্লিজ। কোর্স ফিটা হচ্ছে সিঙ্গেল যদি আপনি জয়েন করেন তাহলে 10,000 টাকা, সিঙ্গেল যদি জয়েন করেন, টোটাল কমপ্লিট কোর্স ফি। এবং এইটা হচ্ছে আপনি 2টা ইনস্টলমেন্টে দিতে পারবেন, মানে 2টা ইনস্টলমেন্ট আপনি দিতে পারেন। আর যদি আপনার কোনো গ্রুপ জয়েন করেন, ধরেন আপনি আপনার একজন কলিগ জয়েন করেছেন, মিনিমাম 2জন হলে হবে, আপনি আপনার একজন কলিগ জয়েন করেছেন, ধরেন 2জন একসাথে জয়েন করেছেন, তখন আপনারা জাস্ট আমাকে কম্পাইল করলে হবে যে ভাই আপনারা 2জন একসাথে জয়েন করেছেন, তখন আপনাদের পার ফিটা হয়ে যাবে 8,000, পার ফিটা হয়ে যাবে তখন 8,000। এটা হচ্ছে কোর্স ফি। প্রথম 3টা ক্লাস ফ্রি, কোনো কোর্স ফি নাই এখানে, আপনি যে কাউকে ইনভাইট করতে পারেন, যে কেউ জয়েন করতে পারেন, কারণ এটা আমরা মানে ফান্ডামেন্টাল ইস্যুস গুলি নিয়ে আলোচনা করবো। সো পুরো ইন্ডাস্ট্রি আসলে দে হ্যাভ রাইট, যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে আছি তাদেরও রাইট আছে অতটুকু জিনিস আমার কাছ থেকে জানা, এই জন্য আমার ওটুকু এক্সেস থাকে সবার জন্য। বাট ইউসিপি থেকে যেহেতু প্রাইভেটলি আপনারা আমার সাথে ইনভলভ থাকবেন পেমেন্ট করে, সো আপনাদের রাইট হয়ে যাবে যে ইউসিপি থেকে আপনারা জানা, সো ওইটাতে আর আমরা তখন আর ফ্রি অ্যাক্সেস দিই না, তখন ওইটা আমরা যারা পেইড করে তাদেরকে শুধুমাত্র গ্রুপে আমরা ইনকর্পোরেট করি, এবং সেই গ্রুপে আমরা ক্লাস লিঙ্ক, রেকর্ডিং, সিনপসিস গুলি প্রোভাইড করি। ক্লাসগুলো কি আমাকে ক্লাস চলাকালীন রেকর্ড করবো নাকি আপনার পরবর্তীতে রেকর্ড ক্লাস দিয়ে দিবেন? আমি আমার মতে এখন ধরেন রেকর্ড হচ্ছে, রেকর্ড ক্লাস শেষ হলে মানে এটা আবার প্রসেস 30 মিনিটস 35 মিনিটস সময় লাগে, ক্লাস শেষের পরে রেকর্ডিংটা ক্লাসে দিই আবার ওই গ্রুপে দিই। আচ্ছা, থ্যাংক ইউ।
জাকির ভাই, আর আমার কোনো একটা কোয়েশ্চেন? কোশ্চেন ছিল জি। যে আমরা যখন এই রুলস গুলি পড়বো, পাশাপাশি যদি এই রুলস গুলি থেকে গত 10 বছরে যে কোশ্চেন গুলি পরীক্ষায় আসছে, এই জিনিসগুলি যদি একসাথে দেওয়া যায় তাহলে আমার মনে হয় একটু বেটার হতো। আচ্ছা, ক্লাসিফিকেশনস অনুযায়ী যখন আপনার রুলস গুলির সাথে সাথে প্রত্যেকটা রুলস এর ইভ্যালুয়েশন, যে এই রুলস থেকে এই 4টা 5টা কোয়েশ্চেন, এভাবে আমরা দিব না। এভাবে না দেওয়ার কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল রুলসে আপনাদের যে ফাইনাল পরীক্ষা হয়, কখনো একটা আর্টিকেলের উপর পরীক্ষা হয় না, কোয়েশ্চেন আসে না, মানে একটা আর্টিকেলের উপর বেস করে কোয়েশ্চেন হয়। কোয়েশ্চেন যেটা হয়, ধরেন 1, 7, 9, 3টা আর্টিকেলের 3টা টোনকে একত্রিত। হ্যাঁ, সেজন্য আমরা ওই মানে আর্টিকেল, স্পেসিফিক আর্টিকেল ওয়াইজ কোয়েশ্চেনটা রাখি। প্রথম মডেল আমি টেস্ট নতুন থেকে আনছিলাম ওই দিন। আর্টিকেল বেস যে ওদের কাছে গেছি, এরপর একটা বেশি খাবেন। কোয়েশ্চেন। আর আমরা এমনি একটা প্ল্যান করি, একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা ক্লাসের শেষে রিভিউ টেস্ট বলতে একটা টেস্ট নিই। ধরেন 5-6টা কোয়েশ্চেন থাকে। সে আমি যদি মানে এই ক্লাসটা এখন শেষ করতে পারি, আমি একটা সিনোপসিস দেখাচ্ছি আপনাদের। ধরেন আপনাদের যেটা প্রথম ক্লাস থাকবে, ইউসিপির উপরে যদি আমাদের যেটা প্রথম ক্লাস থাকবে, আমি সেই ক্লাসের একটা সিনোপসিস দেখাচ্ছি আপনাদের। মানে আমরা যেটা করার চেষ্টা করব। না, আছে আজকে নয়, কালকে ছিল। কালকে ছিল ডিউটি। না, এটা তো চাকরি পরীক্ষা ইয়ে, ভার্সিটি পরীক্ষা না, ভার্সিটি ইয়ে চাকরি পরীক্ষাগুলো থাকে। ভার্সিটি গুলো তো এটা হচ্ছে আমাদের, ধরেন আপনাদের একটা সিনোপসিস, যেটা আমরা আপনাদের ক্লাসের কোনো একটা সময় দিব। এটা হয়তো 5 বা 6 নম্বর ক্লাসে গিয়ে আপনি এটা পাবেন, এরকম সিনোপসিস। যেমন এটা ইউসিপির আর্টিকেল 3টাকে মিন করছে, 3 পড়ছিলাম আমরা যখন পড়বো। এটা আমার মানে প্রিজিউম অনুযায়ী এটা আপনারা 5 নম্বর ক্লাসে গিয়ে পাবেন। সো দেখেন এখানে আমরা কি করেছি, এটা হচ্ছে মেইন রুলস এতটুকু। এটাকে আমরা ইলাস্ট্রেশন করেছি। ইলাস্ট্রেশন করে বিভিন্ন ধরনের চিত্র দেখিয়েছি, মানে এটা আসলে কেমন হয়, সিগনেচার গুলি কেমন হতে পারে। তারপরে একটা ডেট ক্যালকুলেশনের ইস্যু থাকে, একটা ক্যালেন্ডার দিয়ে ডেট ক্যালকুলেশন দেখানোর চেষ্টা করেছি। ডেটের মধ্যে কোন জায়গাটুকু কিভাবে, মানে প্র্যাকটিক্যালি যতটুকু আপনাদের দেখার সাথে সাথে মাথায় থাকে। কোর্সটা শেষ করার পরে, মানে যখন আপনাদের ধরেন 1.5 ঘন্টা 2 ঘন্টার টাইমটুকু শেষ হওয়ার পরে, ওই ক্লাসে একটা রিভিউ টেস্ট নিব আমরা। এই রিভিউ টেস্টের অ্যান্সারটা কিন্তু সাথে সাথে আপনারা বলতে হবে। আমি বলবো 1 পড়বো, পড়ার পর আপনারা বলবো যে এবার অ্যান্সার করে। আপনারা অ্যান্সার করবেন, চাইলে চ্যাট বক্সে দিয়ে দিতে পারেন, আবার কেউ জোরে বললেও হয়। এই 5টা কোয়েশ্চেনে আপনি ইভ্যালুয়েট করতে পারবেন এই ক্লাসটা আপনি কতটুকু বুঝতে পেরেছেন এবং এইটা আপনার জন্য কতটুকু রিলেভেন্ট। এই 5টা কোয়েশ্চেন কিন্তু সবই আপনার এই আর্টিকেলের উপর বেস করে। সো ইউসিপি রিলেটেড যেই ক্লাস ওয়াইজ আপনাকে ওয়ার্ম আপ করার জন্য যেই ধরনের কোয়েশ্চেন দরকার, এটা প্রত্যেকটা সিনোপসিসের সাথে আমরা মোটামুটি অ্যালাইন করব, এবং এটুকুই আপনার জন্য সাফিসিয়েন্ট হবে ওই আর্টিকেলটা পড়ার জন্য। আর যখন আপনি এগুলির সাথে সাথে যখন 8-10টা আর্টিকেলের পরে যখন এক্সামে যাবে, ওই 10টা আর্টিকেলকে কম্বাইন করে, তখন এটা আবার সেকেন্ড টাইম আপনার জন্য রিভিশন হয়ে যাবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্যই আমরা ওই একদম আর্টিকেলের সাথে মিলিয়ে যে কোয়েশ্চেন গুলি আছে সেগুলিকে দেই না। কারণ হচ্ছে যখন আপনি পরে রিভিউ করতে যাবেন বা রিভিউ টেস্টে যাবেন, দেখবেন যে 4টা 5টা আর্টিকেলের কোয়েশ্চেনকে একত্র করা হয়েছে, একটা কোয়েশ্চেন করা হয়েছে। তখন আপনি মানে ট্রেস করতে পারবেন এটা আসলে কোন জায়গা থেকে কিভাবে এসেছে। দ্যাটস ওয়াই আমরা মানে আমাদের কোয়েশ্চেন প্ল্যানটা আমরা এভাবে করেছি। ঠিক আছে ভাই, ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন? এনি আদার কোয়েশ্চেন? আচ্ছা, তাহলে আমি এখন পর্যন্ত যতটুকু ডিসকাশন করেছি, সবাই কি সবটুকু স্টেপ ক্লিয়ার? কারো তো কোনো জায়গায় কোনো প্রবলেম নাই? জাকির ভাই, আসসালামু আলাইকুম। কনস্টাম? আজকে ক্লাসের রেকর্ডিংটা কি পাবো ভাইয়া? জি জি পাবেন। শুরুতে আমি অ্যাটেন্ড করতে পারিনি, সরি। জি ঠিক আছে, পাবেন। চলো, সকল ক্লাসের রেকর্ডিং থাকবে, মানে আনফরচুনেটলি কোনো কারণে যদি মানে আর ইন্টারাপ্টেড কোনো ইস্যুস না হয়, ইন্টারাপ্টেড কোনো ইস্যুস যদি না হয়, তাহলে সকল ক্লাসের রেকর্ডিংটা আমরা এনশিওর করছি।
ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটা মানে আমাদের ইনোগ্রেশন সেশনটা আমরা এখানে শেষ করব। আমরা নেক্সট ফ্রাইডে শিডিউলটা আমরা জানিয়ে দেবো আপনাদেরকে। মানে আপনারা মোটামুটি মাথায় রাখবেন যে ফ্রাইডে স্যাটারডে উইদাউট এনি নোটিস, যদি আমার কোনো কারণে অনেক সময় তো মানে মানে আননেসেসারি ইস্যুস ক্রিয়েট হতে পারে, যদি কোনো ইস্যুস না থাকে তাহলে আপনাদের ফ্রাইডে ক্লাস স্যাটারডে ক্লাস বুক। যদি কোনো ইস্যুস থাকে আমি আপনাদের গ্রুপে জানাবো যে ইস্যুস এর কারণে হয়তো এই ক্লাসটা আমরা এখন নিতে পারি না, সেটা রিসাফল করবো, এরকম হতে পারে। কারণ ফ্রাইডে আমারও তো অনেকগুলো ইস্যুস নিয়ে কাজ থেকে যায় অনেক সময়, মানে আমারও তো ফ্রাইডে স্যাটারডে। সো মানে আমি চেষ্টা করি একদম মাইনর যে কাজগুলি আছে সেগুলির জন্য কোনো ক্লাসের হিন্ডেন্ট ইস্যুস ক্রিয়েট করি না, মানে কন্টিনিউ রাখি। তারপরেও আনফরচুনেট কোনো ইস্যুস যদি আসে সেক্ষেত্রে হয়তো আমি মেসেজ দিয়ে আপনাদের কমপ্লিট করবো। আপনার গ্রুপেই আমার যাবতীয় আপডেটটা পাবেন, রেকর্ডিংটা, সিনোপসিসটা, কোয়েশ্চেন ব্যাংক, কোয়েশ্চেন সলিউশন, সকল কিছু পাবেন। একদম কোর্সের শেষে যখন আপনারা একদম 7টা রুলস পড়া শেষ হয়ে যাবে তখন আপনাদের একটা কোয়েশ্চেন ব্যাংক দেওয়া হবে। ওই কোয়েশ্চেন ব্যাংকে আমরা এখন পর্যন্ত 600 প্রশ্ন রাখছি, 750টা কোয়েশ্চেন রাখার আমার প্ল্যান আছে, ওই যে পার্ট 2 সহ 750 সেটের একটা কোয়েশ্চেন ব্যাংক আপনাদেরকে দিব। যে কোয়েশ্চেন ব্যাংকটা আপনাদেরকে মানে পরে রিভিউ করলেই আপনারা আসলে সিরিজেস এর মেইন পরীক্ষার প্রিপারেশনের জন্য এনাফ। এটা একটু শেষের দিকে, শুরুর দিকে দিব না, এটা একটু শেষের দিকে দিব। যখন আপনি রুলস এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি ওই কোয়েশ্চেন গুলি ধরতে পারবেন, ওই কোয়েশ্চেন গুলি দিতে। ভাইয়া আসসালামু আলাইকুম, ভাইয়া সুস্মিতা বলছিলাম। জি আপু। ভাইয়া পার্ট ওয়ানটা দেওয়ার কতদিন পরে সেকেন্ড পার্টটা দেওয়া যায়? আচ্ছা, পার্ট 1 দেওয়ার রেজিস্ট্রেশন মেয়াদ যতদিন থাকে, রেজিস্ট্রেশন মেয়াদ যেহেতু 1 বছর, আপনি চাইলে 1 বছরের মধ্যে যে কোনো সময় দিতে পারেন। এটার কোনো টাইম টেবল নাই যে পার্ট 1 10 দিনের মধ্যে দিতে হবে, 7 দিনের মধ্যে দিতে হবে, এরকম কোনো টাইম টেবল। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। জাকির ভাই, আপনি কিন্তু মনে হয় টোটাল ডিউরেশন 4 মান্থ সেট করছেন আমাদের জন্য, তাই না? 4 মান্থ, হ্যাঁ, রেগুলার কোর্সটা শেষ করার জন্য 4 মান্থ। তারপরে এই আমরা আবার হোয়াটসঅ্যাপে আপনারা নিজেরা যে গ্রুপটাই ইনভলভ থাকবেন সেটার জন্য 2 মান্থ, মানে এটা কন্টিনিউশন ছিল। ওটার সাথে আমার ইনভলভ থাকবে না, আমি থাকবো গ্রুপে, বাট আপনারা আমি সিলেক্ট করে দিব। আপনারা ধরেন জয়েন করলেন, জয়েন করার পর আমি বলে দিব, যেমন সুস্মিতা আপুকে বললাম যে আপু আপনি আর্টিকেল A থেকে 5 পর্যন্ত একবার একটা ওভারভিউ দিবেন। ওরা তো পুরোটা জানে, উনি তখন ওভারভিউ দিবেন নিজে নিজে, ওনার মধ্যে তখন লিডারশিপ কোয়ালিটি ক্রিয়েট হবে। মানে বলার যে স্টোন, যেমন আমি তো ডে 1 যখন ক্লাস নিতাম বা যখন আমি ব্যাংকিং এর ডে 1-এ ছিলাম, আমাকে কিন্তু আমি 5 মিনিট কথা বলার সময় কিন্তু গলা কাঁপতো। হ্যাঁ, আমার আমার মানে আমার আমার এখনো মনে আছে যে বিআইবিএম এ আমি যখন প্রথম সেশন হয়, এটাকে আইস ব্রেকিং সেশন বলে, যখন বিআইবিএম এ আমি জয়েন মানে এমবিএম এ জয়েন করি, তো এটাকে বলা হয় আইস ব্রেকিং সেশন। আইস ব্রেকিং সেশন মানে আমি তখন নাম শুনেছি, আমার ইউনিভার্সিটিতে সেটা ছিল না। আইস ব্রেকিং সেশন মানে হচ্ছে আমাকে আসলে সবার ইন্ট্রোডাকশন করা। তো সবার ইন্ট্রোডাকশন করতে করতে আমার ইন্ট্রোডাকশনে যখন আসছে তখন আসলে কি বলতে হয়, আপনার নাম কি, আপনি কোন জায়গা থেকে আসছেন, কোন ব্যাংকে চাকরি করেন, আহ এতটুকুই বলতে হয়, আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কত, এতটুকু বলতে আমার নাকি গলা কেটেছে। গলা কাঁপার পর আমার খুব ফেভারিট একজন স্যার, পরে উনি আমার খুব ফেভারিট হয়েছেন এবং উনি আমাকে রিকমেন্ডেশন দিয়েছেন পরে, মানে পরে যেটা শুনেছি যে বিআইবিএম যখন আমি ক্লাসে কন্ডাক্টের ইস্যুতে যাই তখন আহ, আহ, বললো যে স্যার রিকমেন্ড করেছেন। অথচ উনি আমার নাম দিয়েছেন মিস্টার তবলা বাবু, আমাকে বলেছেন, কারণ আমি নাকি ওই 30 সেকেন্ড বা 35 সেকেন্ডের ওই ডিসকাশনে নাম, ডেজিগনেশন, ব্যাংকের নাম, বিএবিএম এ কেন ভর্তি হয়েছি এটুকু বলতে নাকি আমার প্রচুর পরিমাণ গলা কেঁপেছে। এজন্য আমার নাম দিয়েছে মিস্টার তবলা বাবু, মানে প্রথম ক্লাসের পরে। তো মিস্টার তবলা বাবু কিন্তু এখন আপনার ধরেন একটা সেশন আপনাদের যখন মানে আমাদের ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনটা থাকে, অর্থাৎ জেআইবিবি এআইবিবি থাকে, তখন আমার এমনও রেকর্ড আছে, আমি জানি না সুমাইয়া এখানে আছে কিনা, এমনও রেকর্ড আছে যে আমি 14 ঘন্টা টানা ক্লাস নিচ্ছি, 14 ঘন্টা, 14 আওয়ার্স টানা ক্লাস নিয়েছে, টানা মানে একটার পর একটা ক্লাস নিয়েছে উইদাউট এনি ইন্টারাপশন। ধরেন 5 মিনিট একটা ব্রেক, পানি টানি খেয়ে আবার ক্লাসে জয়েন করেছে। মানে যখন ব্যাংকিং প্রফেশনাল এক্সামটা শেষের দিকে ছিল, ছয়টা সাবজেক্টের ক্লাস নিতে হচ্ছিল ঠিক সেই সময়। সো এই যে আমার মানে ইমপ্রুভমেন্ট, এটা কিন্তু একদিনে হয়নি। এখন তো আমার গলা কাঁপে না, কেন হয়েছে? কারণ আমি কথা বলতে বলতে পেয়েছি। ওই প্র্যাকটিসটা আপনাদের এই গ্রুপ ডিসকাশনে আমি প্রত্যেককে বলবো, প্রত্যেককে ক্লাস নেবেন যে আপনি 5টা করে ইনফর্মাল নিজেরা ডিসকাশন করছে, এখানে তো কেউ নাই, নিজেরা ডিসকাশন করছে, আমি তো এটা বুঝেছি ইউসিপি 600 এটা বলছি। হ্যাঁ, আমরা সবাই ব্যাংকার, সবাই বাচনভঙ্গি ভালো,
সবাই অনেক কিছু জানে, কিন্তু জানার পরে সেটা বলাটা, ফর্মালি বলাটা, এটা কিন্তু অনেক জায়গায় অনেকেরই প্রবলেম, বিলিভ মি, অনেকেরই প্রবলেম। আমরা সেটা নিয়ে কাজ করি, এবং সেই কাজ করার প্ল্যানটাকে মাথায় নিয়ে কিন্তু আমরা কোর্সটাকে এভাবে শেষের দিকে ডায়াগ্রাম করি যে গ্রুপ ডিসকাশনে সবাই ডিসকাস করবে, ইন্ডিভিজুয়ালি ডিসকাস করবে, এবং এটা সিকোয়েন্স দিয়ে যাবে। সুস্মিতা আপু 1 থেকে 5, তারপরে ধরেন আজাদ ভাই করবে 6 থেকে 10, তারপরে একজন, তারপরে একজন, করে করে এটাকে রিভিউ করা হয়, রুলস গুলি রিভিউ হয়, আপনাদের পড়াশোনাটা আপডেট হয়, লিডারশিপ কোয়ালিটি ভালো হয়, ভোকালটা স্ট্রং হয়। এতগুলি জিনিস একসাথে ওইটুকুতে থাকে। আবার অনেকেই চিন্তা করেন, যেমন একজন আছে আগের ব্যাচের, পরীক্ষা দিয়ে ফেলেছেন, পাশ করে ফেলেছেন, উনি বলে যে ভাই আমি ওখানে থাকতে চাচ্ছি বিকজ আমার কাছে মানে ওই ব্যাচটা আমার খুব পছন্দ। তো উনি থাকলেন, উনি তো এক্সপার্ট হিসেবে থাকলেন না, উনি এবার বললেন যে আমার পরীক্ষার এক্সপিরিয়েন্সটা এরকম, এটা 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 এটা। সো মানে জানা, এক্সপার্ট, সিবিসিএস হোল্ডারদের একটা একটা প্রপার মিক্স আপ হচ্ছে ওটাও ভ্যালু অ্যাড করে। এমনি আমি 4 মাসের মধ্যে যারা রেগুলারিটি মেনটেন করেন, 4 মাসের মধ্যে কোর্স কমপ্লিট হয়ে যাবে, এবং 4 ভাই মাস যারা রেগুলারিটি মেনটেন করলে আপনি 4 মাসের মাথায় পরীক্ষা দিবেন। যেটা জানতে মানে বলতে চাচ্ছিলাম সেটা হলো আহ, সবারই ধরেন টুকিটাকি ইনভলভমেন্ট থাকে আর কি বিভিন্ন সাইডে, যেমন আপনি বিএবিএম কমপ্লিট করে আসছেন, আমি একটা কোর্সে আছি। তো হুম। সব মিলাই এটা অনেক বেশি প্রেসার হয়ে যাবে কিনা 4 মাসে আমাদের জন্য, মানে এই জন্য বলছিলাম ডিউরেশন লেন্থ আর একটু বাড়ানো যায় কিনা, বা একটু স্লোলি যাওয়া যায় কিনা, আচ্ছা, মানে যেন আমরা আমরা ভালোভাবে নিতে পারি আর কি, আমাদের পারপাসটা এটা, যেন আমরা আমাদের আমি আমরা ক্যাপাসিটি। স্লোলি যাব, আমরা স্লো যাব। আমরা বলেছি যে আগের যে 34টা ক্লাসটা হয়ে গেছে 45টা ক্লাস। সো আমরা স্লো যাব, স্লো যাব, এবং স্লোতে গিয়ে আমাদের যতটুকু সময় লাগে ডেফিনেটলি উইল কভার দ্যাট। 4 মাস মানে আমি 4 মাসের মধ্যে শেষ করে ফেলবো, ঘটনাটা এরকম হবে না। যেখানে গিয়ে শেষ হবে সেখানেই যাবে, কোনো ইস্যুস না। আর আপনাদের মাথায় রাখতে হবে, এই জন্য আমি বারবার বলি, আপনাদের মাথায় রাখতে হবে যে 6 মাসের একটা টেনর আমার এখানে ইনভলভমেন্ট। সো ইনভলভমেন্টটা মানে ডিরেক্ট কোর্স অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেভাবেই থাক না কেন, আমি রাখতে পারলে আমি কোর্সটা একদম হেসে খেলে কমপ্লিটলি শেষ করতে পারি। ভাইয়া সুস্মিতা বলছিলাম। জি আপু। ভাইয়া আমি আসলে ট্রেডে আছি অনেক দিন যাবত, কিন্তু আমি আছি ট্রেড সার্ভিস ডিভিশনে, মানে রিপোর্টিং ডেস্কে আমি কাজ করি ভাইয়া। হুম। তো আমার আসলে ওভাবে ডকুমেন্ট দেখার মানে চেকিং এর কোনো অভিজ্ঞতা নাই। আর আমি যে কদিন ব্রাঞ্চে ছিলাম শুধু এক্সপোর্টে কাজ করেছি। সেই ক্ষেত্রে আমার সেকেন্ড পার্টটা নিয়ে আসলে আমি খুবই ডাউট। এমনি ধরেন নিজে নিজে পড়ে যতটুকু পারি, ইউসিপি আইএসবিপি এগুলো নিজে আত্মস্থ করেছি, কিন্তু সেকেন্ড পার্টটা নিয়ে আসলে আমি খুবই অরিড। মানে যখনই আমাকে কেউ সিডিসিএস এর কথা বলে, আমি ওই সেকেন্ড পার্টটা নিয়েই আমি আসলে ভয় পাই যে আমার দ্বারা কি ওটা সম্ভব হবে কিনা। আচ্ছা, তাই ইনশাল্লাহ আমরা যেহেতু শুরু করছি, আমরা যেহেতু প্র্যাকটিক্যাল ডকুমেন্ট নিয়ে কাজ করব, প্র্যাকটিক্যাল ডকুমেন্ট আপনাদেরকে দিব, আপনারা প্রিন্ট করে সেটা নিজেরা আবার সেকেন্ড টাইম স্ক্রুটিনি করতে পারেন। সো আই হোপ যে ইস্যুসটা মানে আমরা রিসলভ করতে পারবো। আনোয়ার, আনোয়ার ভাই কিছু বলছেন? এনি আদার কোয়েশ্চেন? আর কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে আজকে আমরা বডিটা পলি করে নিয়েছি শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট ওদের আছে 100-150 টাকা দাম স্টার্টিং হবে, সেখানে আমরা স্টার্ট করতে গেলে আমাদের ওই রেগুলার কোর্সে যে আমি সেটা ছিলাম থেকে এটা ওইরকম হয়ে গেছে এমনি থাকবে। শয়তানের মতো ছিল। আসসালামু আলাইকুম। মানে 2-3 দিন